প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থ প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা এর বিগত বছরগুলোতে আসা সকল এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তরগুলো অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো সবাই একটু মনোযোগ সহকারে পুরো অংশটা দেখো। আই হোপ এটা তোমাদেরকে বলার প্রয়োজন নাই যে আমাদের প্রথম পত্রের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ইনফরমেশন আছে এমন একটা চ্যাপ্টার হচ্ছে বলবিদ্যা। আমরা যারা ফিজিক্স একটু একটু জানি তারা জানি যে আসলে মেকানিক্স এটা আমাদের ফিজিক্সের এত ইম্পর্ট্যান্ট একটা ব্রাঞ্চ এবং এত বিশাল একটা ব্রাঞ্চ যে তার ফর্মুলা, তার আইডিয়া আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে। তো আর কথা না বলি, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে বস্তুর গতি জড়তার কোনটি সমানুপাতিক। দেখো এখানে ওয়ার্ডটা হচ্ছে গতি জড়তা, এটা নিয়ে আর তেমন কিছু বলার দরকার নেই ভাই। গতি জড়তা মানেই হচ্ছে কোন বস্তুর ভর। আমরা জানি যে একটা বস্তুর জড়তার পরিমাপক হচ্ছে ভর, বা ভরের পরিমাপক মানে হচ্ছে জড়তা। তাহলে এখানে বলা আছে যে গতি জড়তার কোনটা সমানুপাতিক, গতি জড়তা ডিরেক্ট হচ্ছে ভরের সমানুপাতিক। আশা করি এতটুকু বুঝতে পারতেছো। এর পরের প্রশ্নটা হচ্ছে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন বল। দেখো এই যে নিউক্লিয় বিটা ক্ষয় বলতেছে, যে কোনো তেজস্ক্রিয় ঘটনার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। একটু মনে রাখো, আমরা এটা নিয়ে আরও ইন ডিটেলসে জানবো। আপাতত বলতেছি যে কোনো ধরনের নিউক্লিয় বিক্রিয়ার জন্য বা নিউক্লিয় যে তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য অবশ্যই দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী। আচ্ছা, আমি এই জিনিসটা বোঝানোর জন্য এখানে একটা অংশ লিখে রাখছি যে কোনটা কোন, যে আমাদের যে চারটা মৌলিক বল আছে তার জন্য কোন কণা কোনটার জন্য দায়ী। তো একটু সবাই যে কোনোভাবে এটা একটু মনে রাখবা প্লিজ, যে মহাকর্ষ বলের জন্য দায়ী হচ্ছে গ্র্যাভিটন কণা। গ্রেভিটির সাথে গ্র্যাভিটন এভাবে মনে রাখতে পারো। তার চুম্বক বল যেটা, এটা হচ্ছে ফোটন। সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন। এখন তুমি কীভাবে মনে রাখবে আমি জানি না, তুমি হচ্ছে যে কোনোভাবে এই অংশটা মনে রাখো প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ। কি বলছি, মহাকর্ষ বল কার্যকর হওয়ার জন্য দায়ী হচ্ছে গ্র্যাভিটন কণা, তার চুম্বক বল হচ্ছে ফোটন কণা, সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন কণা, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন কণা। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য কোন কণা দেয়, দুর্বল নিউক্লিয় বল মানে হচ্ছে বোসন কণা। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম। একটা দেখো, এটা আসলে পাল্লা হওয়া উচিত ছিল। তাহলে কোন কোন বলের পাল্লা সবচেয়ে কম, মানে সবচেয়ে কম এরিয়া জুড়ে বিস্তৃত হয় কোন বলটা, সবচেয়ে কম এরিয়া জুড়ে বিস্তৃত হয় দুর্বল নিউক্লিয় বল যেটা, এটা হচ্ছে 10⁻6 মিটার ক্রমের। এটা একটু মনে রেখো, তাহলে আনসারটা হবে দুর্বল নিউক্লিয় বল। এখানে একটা কি হতে পারে, একটা ঝামেলা বাঁধতে পারে যদি প্রশ্নটা এমন হইতো নিচের কোন মৌলিক বল সবচেয়ে বলের পরিমাণ সবচেয়ে কম, মানে সবচেয়ে ক্ষুদ্র বল কোনটা, তখন কিন্তু ঠিকই মহাকর্ষ বল হইতো। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র বল, মানে তাদের ফোর্সের অ্যামাউন্টটা, বলের পরিমাণটা সবচেয়ে কম, কিন্তু পরিধি বা কতটুকু এরিয়া জুড়ে তারা বিস্তৃত এটা যদি বলে তাহলে আনসার হবে আসলে দুর্বল নিউক্লিয় বল। আশা করি বুঝতে পারছো। তাহলে আবার বলতেছি, নিচের কোনটি মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম, পাল্লা সবচেয়ে কম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর কোনটা সবচেয়ে ক্ষুদ্রতম বল যদি জানতে চাইতো তাহলে আনসার হইতো মহাকর্ষ বল। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি বস্তুর ত্বরণ থাকবে কখন। ত্বরণ থাকবে কখন বলছে, বেগ থাকলে না, বেগ থাকলেই যে ত্বরণ থাকবে এমন কোনো কথা না। এমন হতে পারে সমবেগে চলতেছে তার মানে তার ত্বরণ নাই। গতিশক্তি থাকলে অবশ্যই না। বল প্রযুক্ত হলে অবশ্যই, ভরবেগ থাকলে অবশ্যই না। বল থাকলে তো ত্বরণ থাকবেই। আমরা জানি কোনো বস্তুর উপর যদি একটা নির্দিষ্ট পরিমাণ বল থাকে তাহলে অবশ্যই ত্বরণ থাকতে বাধ্য, কারণ ত্বরণ সৃষ্টি করার জন্য যে দায়ী হচ্ছে বল। বল আছে মানে অবশ্যই ত্বরণ থাকবেই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়। ওয়ার্ডটা একটু দেখো আবার, কোনটি ধ্রুব নয়। তাহলে নিউটনিয়ান বলবিদ্যা অনুযায়ী আমরা জানি ভর, স্থান, কাল এগুলো অবশ্যই ধ্রুব সংখ্যা। এই তিনটা জিনিস একটু ধ্রুব সংখ্যা একটু মনে রেখো। তাহলে যেহেতু বলছে কোনটা ধ্রুব নয়, তাহলে আমাদের আনসার হবে ভরবেগ, কারণ ভরবেগ অবশ্যই ধ্রুব সংখ্যা না। একটা বস্তুর বেগের পরিবর্তন হতেই পারে, বেগের পরিবর্তন হলে তার ভরবেগের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আবার বলতেছি, নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে যেগুলো ধ্রুবক হচ্ছে ভর ধ্রুবক, স্থান, কাল এগুলো অবশ্যই ধ্রুব সংখ্যা, কিন্তু ভরবেগ অবশ্যই ধ্রুব সংখ্যা না। তাহলে যেহেতু কোনটা নয় বলছে, আমাদের আনসার হবে ভরবেগ। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 গ্রাম ভরের একটি বস্তুকে 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে একই বেগ নিয়ে ফিরে এলো। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত, ডাইন পার সেকেন্ড। আচ্ছা, এখানে যেহেতু ডাইনে হিসাব করা আছে, আমরা জানি বল পরিমাপের সিজিএস এককটা হচ্ছে ডাইন। তাহলে এখানে যেহেতু আমরা বোর্ডটাও আমরা গ্রামে বসাচ্ছি
এবং বেগ যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ডে বসাচ্ছি এবং তারা যেহেতু এটা ডাইন পার সেকেন্ডে জানতে চাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা ইউনিটগুলো চেঞ্জ করো না। আবার বলি ইউনিটগুলো চেঞ্জ করো না, কারণ আমরা যদি সেন্টিমিটার এবং গ্রামরে আবার এসআই ইউনিটে নিয়ে আসি তাহলে বলটা নিউটনে চলে আসবে। তাহলে যেহেতু আমাদেরকে বলের ঘাতটা ডাইন পার সেকেন্ডে জানতে চাচ্ছে, তাহলে আমরা ইউনিট চেঞ্জ করবো না। এখন আমাদের হিসাব অনুযায়ী বলের ঘাত বের হওয়ার ইকুয়েশন হচ্ছে বলের ঘাত মানে এফ ইন্টু টি, যেটা এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান এমবি মাইনাস এমইউ। এখানে একটু খেয়াল করলে দেখা যায় যে বেগে যাচ্ছে ওই বেগ নিয়ে আবার ফিরে আসতেছে, তাহলে এতে ভরের যেহেতু কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা ভি মাইনাস ইউ লিখতে পারি। তাহলে এই হিসাব অনুযায়ী আমরা যখন যাচ্ছে তখন তার বেগ যদি হয় 100, যখনও ফিরে আসতেছে তখন আবার দিতে হবে -100। কেন -100 দিচ্ছে আবার বলি, কারণ বলতেছে একই বেগ নিয়ে বিপরীত দিকে ফিরে আসতেছে। এই যে কোনো একটি উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে একই বেগ নিয়ে ফিরে আসতেছে, তার মানে ও যাওয়ার সময় যে ধাক্কা যে বেগে যাচ্ছে আসার সময় একই বেগে আসতেছে, দেয়াল কর্তৃক প্রযুক্ত ঘাত বল কত? তাহলে আনসারটা আসবে m ইন্টু 100 মাইনাস 100, তার মানে হয়ে যাবে 200। আর এখানে এম এর মান দিয়ে যেহেতু দেওয়া ছিল 10 গ্রাম, তাহলে 10 ইন্টু যদি 200 হয় তাহলে আনসার হবে 2000 এবং এককটা আসবে অবশ্যই ডাইন পার সেকেন্ডে। কেন আবার বলতেছি ডাইন পার সেকেন্ডে আসতেছে? তাহলে আনসার হচ্ছে এই যে ঘ নাম্বার, কারণ আমরা ভোটটা বসাচ্ছিলাম গ্রামে এবং ব্যাগটা বসাচ্ছিলাম সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডে যেহেতু সবগুলো সিজিএস এককে আসছে, তাহলে বলের ঘাতের একক সিজিএস এককে আসবে এবং আমরা জানি বলের ঘাতের সিজিএস এককটা হচ্ছে ডাইন সেকেন্ড। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ এমন অনেক আইডিয়া আছে, জাস্ট এই একটা লাইন দিয়ে সলভ হয়ে যাবে। বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। আবার বলি বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এমন লিখলে হবে না যে বলের ঘাত সমান ভরবেগ, অবশ্যই না, ভরবেগের পরিবর্তন। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে? 600 নিউটন, এটা এফ, এটা হচ্ছে টাইম, ভরবেগের পরিবর্তন জানতে চাচ্ছে। এই যে দেখো, তাহলে আমরা জানতাম আমরা যদি বলের ঘাতটা বের করতে পারি এটি ভরবেগের পরিবর্তন, আবার যদি ভরবেগের পরিবর্তন বের করতে পারি এটি হচ্ছে বলের ঘাত। তাহলে বল ইন্টু সময় গুণ করে দিলেই তো বলের ঘাত আসতেছে, মানে ভরবেগের পরিবর্তন চলে আসতেছে। তাহলে এখানে বলের পরিমাণটা হচ্ছে 600 আর টাইম হচ্ছে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। যদি এসআই ইউনিটে বসাই তাহলে আনসার আসবে 36 আর দেওয়ার পর হচ্ছে 3টা শূন্য। আশা করি এতটুকু বুঝতে পারছো। তার মানে এটা যদি আমরা 3.6 দিয়ে লিখি তাহলে 3.6 ইন্টু 10⁴ এবং কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু ভরবেগের পরিবর্তন জানতে চাচ্ছিল তার এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আনসার হবে 3.6 ইন্টু 10⁴। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বলের ঘাতের একক কোনটি? বা একটু আগে কি বলছি, বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু সময়, এবং এইদিকে লিখতে পারবো এম ইন্টু ডেল বি, বা সহজ কথায় ডেল পি লেখা যেতে পারে, কারণ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এখানে বোঝাই যাচ্ছে এটা নিউটন আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে বলের ঘাতের একক নিউটন সেকেন্ড হতে পারে, অথবা যেহেতু ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা হতে পারে। তো দেখবো যে কোনটা আছে, এই অংশে যেহেতু নিউটন সেকেন্ড আছে তাহলে আনসারটা অবশ্যই নিউটন সেকেন্ড। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ অফ টি দেওয়া আছে টি স্কোয়ার প্লাস টি প্লাস 2 হলে টি 1 সেকেন্ড হতে টি অফ এফ, এটা হচ্ছে এটা মেবি ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত কত? বলের ঘাত জানতে চাচ্ছে। তো আমরা জানতাম বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু সময়, কিন্তু এখানে এফ যেটা দেখতে পাচ্ছি এটা আসলে টি এর একটা ফাংশন, ইট মিনস বলটা পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল বল যেহেতু, এটা আবার টাইমটা একদম নির্দিষ্ট করে দিয়ে দিছে 1 সেকেন্ড হতে, টাইমের পরিমাণটা 1 সেকেন্ড হতে যখন 2 সেকেন্ডে আসবে ওই সময়ের মধ্যে বলের ঘাতটা কত এটা বের করতে হবে। তো আমরা জানতাম বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু সময়, এখানে আমরা একটা ফাংশন রেডি করলাম এফ ইন্টু ডিটি, তাহলে এটাই হচ্ছে বলের ঘাত। তাহলে আমাদেরকে যদি বলের ঘাত বের করতে বলা হয় এফ ইন্টু ডিটি, কিন্তু এটা যেহেতু পরিবর্তনশীল তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করে নিতে হবে। এটা হচ্ছে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল পর্যন্ত, এখানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের কথা বলতেছে। তাহলে এফ এর ফাংশনটা যদি লিখি, এফ এর ফাংশনটা হচ্ছে টি স্কোয়ার প্লাস টি প্লাস 2 ইন্টু হবে ডিটি, লিমিটেশন হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, এটা যদি ইন্টিগ্রেশন করি, টি স্কোয়ার ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেললে আমরা জানি এক্স টু দি পাওয়ার এন সমান, এখানে এন হিসেবে যেহেতু 2 আছে, ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে টি যদি 1 প্লাস করে দিই তাহলে আসবে 2 প্লাস 1 মানে 3, নিচেও 3, আর এখানে টি হবে টি স্কোয়ার প্লাস 2, এখানে 2 ইন্টু টি, আর ইন্টিগ্রেশনের লিমিটেশন আসবে 1 থেকে 2 পর্যন্ত। আমি ইন্টিগ্রেশন কীভাবে করছি এটা বোঝাতে চাচ্ছি না, এখানে সবাই ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেললেই, নর্মাল যে সূত্রটা এটা ফেললেই দেখতে পারো। এখানে কিছু নাই মানে 1 আছে, আর আমরা জানি একটা কনস্ট্যান্ট নাম্বার ইন্টিগ্রেশন আসবে, ওই কনস্ট্যান্ট নাম্বার ইন্টু ওই ভেরিয়েবলটা। তাহলে যেহেতু আমরা টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি তাহলে 2 ইন্টু টি। এখন যদি আমরা লিমিটটা বসাই দিই, লিমিটটা বসানোর উপায় হচ্ছে চলকের পরিবর্তে আপার লিমিট মাইনাস চলকের পরিবর্তে লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট হচ্ছে 2, তাহলে দাঁড়াইলো 2 কিউব বাই 3 প্লাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু 2। এই যে আমার আপার লিমিট বসানো শেষ, এখন লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট যদি বসাতে যাই, এখানে লোয়ার লিমিট হচ্ছে
1, তাহলে এই সব জায়গায় যে জায়গায় ইন্টিগ্রেশন করা হয়ে গেছে এই সব জায়গায় এখন আমরা 1 বসাই দিব। তাহলে আবার মাইনাস দিয়ে আমরা লিখতে পারবো 1³/3 প্লাস 1²/2 প্লাস 2 × 1। এই তো এখন ক্যালকুলেটার চাপলে যা আসা চাই, আমি 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 ক্যালকুলেটার চাপতে চাচ্ছি না, তোমরা ক্যালকুলেটার চেপে দেখে নাও কি, জাস্ট আইডিয়াটা একটু মনে রেখো। যেহেতু এই একটা টি এর একটা ফাংশন, টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এফ ইন্টু ডিটি মানে হচ্ছে বলের ঘাত, একটা ফাংশন পাবো আমরা, এই জায়গায় লিমিটটা বসাই দিলে আনসারটা চলে আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 অংশ গ্যাস 2400 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়, রকেটের ত্বরণ কত মিটার/সেকেন্ড জানতে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন রকেটের শুধু ত্বরণ জানতে চাবে তখন তোমার বুঝে নিতে হবে তারা লব্ধি ত্বরণটা জানতে চাচ্ছে। তাহলে লব্ধি ত্বরণ বের করার যে ইকুয়েশনটা আমরা জানতাম F' হচ্ছে 1/M ইন্টু del m/del t ইন্টু হচ্ছে V(g) মাইনাস জি। এখানে কোনটার পরিচয় কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের জ্বালানি নির্গমনের হার, প্রতি 1 সেকেন্ডে যতটুকু জ্বালানি নির্গত হয় এটা হচ্ছে del m/del t। V(g) হচ্ছে জ্বালানির বেগ, রকেটের রেসপেক্টে জ্বালানিটা যে বেগে নির্গত হবে এটা হচ্ছে V(g), আর এই এমটা হচ্ছে ভর, রকেটের ভর। তাহলে এটা যদি M লিখি, এখানে del m/del t বলা আছে প্রথম সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে, তাও আবার একদম প্রথম সেকেন্ডেই মোট ভরের 1/60 অংশ গ্যাস নির্গত হয়। তাহলে এই যে 1 সেকেন্ডে নির্গত হয় তার মোট যে ভর, মোট ভর মানে হচ্ছে আমরা যদি এইভাবে লিখি যে এই del m/del t ভ্যালুটা এইভাবে আসবে, M এর 1/60, এই পুরোটারে বলা হবে del m/del t। কেন আবার বলতেছি? কারণ তারা বলতেছে প্রথম সেকেন্ডে, মানে প্রথম যে 1 সেকেন্ড, এর ভরের মানে এম এর 1/60 অংশ গ্যাস নির্গত হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে যতটুকু গ্যাস নির্গত হয় এটাই তো এটা del m/del t, আর তার পরিমাণটা তারা বলে দিছে মোট ভরের 1/60 ভাগ ইন্টু হচ্ছে V(g) মানে হচ্ছে 2400 মাইনাস জি এর মান হচ্ছে 9.8। আচ্ছা, এটা যদি ক্যালকুলেটর চাপি চলে যাবে, তাহলে 2400 ডিভাইড বাই 60 মাইনাস 9.8। আচ্ছা, এটা যদি আমরা একটু ক্যালকুলেটর চাপি তার আনসার আসবে 2400 ডিভাইডেড বাই 60 মাইনাস 9.8। আনসার আসলো সরি 2400 ভাগ 60 মাইনাস, হাই ক্যালকুলেটার তো উল্টাপাল্টা করতেছে, 2400 ভাগ 60 মাইনাস 9.8, আনসার আসছে 30.2। এই যে 30.2, 3 নাম্বারটা। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি গাড়ি 10 মিটার/সেকেন্ড সমবেগে চলছে, নিচের কোনটি সত্য? আচ্ছা দেখো, যদি সমবেগে চলে, একটা বস্তু সমবেগে চলতেছে, তো আমি অপশনগুলো না দেখে যেটা বুঝতে পারতেছি সমবেগে চলতেছে মানে তার একটা নির্দিষ্ট ভরবেগ থাকতে পারে, ভরবেগের পরিবর্তন হচ্ছে না, তার মধ্যে কোনো ত্বরণ নাই, যেহেতু সমবেগে চলতেছে তাহলে অবশ্যই ত্বরণ থাকতে পারবে না। কি গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না, কোনো বলই ক্রিয়া করছে না। আচ্ছা, এটা 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 সত্য। আবার বলি কেন সত্য? কারণ কোনো বল যদি ক্রিয়া করতো তাহলে অবশ্যই না, কোনো বলই ক্রিয়া করছে না বলা উচিত হবে না, তার মোট বল শূন্য, লব্ধি বল শূন্য বিদায়ী সমবেগে চলতেছে, কোনো বল না। অবশ্যই কোনো একটা ফোর্স যদি না থাকে তাহলে তো সমবেগটা, কোনো একটা ফোর্স তো থাকতেই হবে। এখানে হয়তো যেহেতু গাড়ি চলতেছে এখানে একটা ঘর্ষণ বল থাকতে পারে, ইঞ্জিন কর্তৃক তার উপর প্রযুক্ত বল থাকতে পারে, তবে মোট বলটা অবশ্যই কী হতে হবে? শূন্য হতে হবে। আচ্ছা দেখি, আমি অপশনগুলো একটু পড়ি, রিস্ক নিতে যাচ্ছি না। গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না, গাড়িটি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বল অপেক্ষা সমান। ইয়েস, গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি, গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম। পেয়ে গেছে আনসার, তার চেয়ে এটা বেশি সুন্দর। এটা দ্বারা একটা কিন্তু আছে, বলছে গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না। গাড়িটির উপর আসলে কোনো বল ক্রিয়া করবে না, এটা আসলে হয় না। কথাটা যদি এমন হইতো যে গাড়িটির উপর মোটমাট বা লব্ধি বলের পরিমাণ শূন্য, লব্ধি বল শূন্য, তাহলে এটা আনসার হইতো। দেখো, এটা 2 নম্বরটা একটু বেশি সুন্দর। বলছে গাড়ি দ্বারা প্রযুক্ত বল মানে ইঞ্জিন দিয়ে যে গাড়ির উপর প্রযুক্ত বল দেওয়া হচ্ছে এবং ঘর্ষণ বল, এই দুটো আসলে সমান, এই জন্যই তার উপর কোনো রকমের কী থাকতেছে না? ত্বরণ থাকতেছে না। যদি তাদের মধ্যে কেউ কম বেশি হয়, যেমন 3 নম্বর অপশনটা দিছে গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বল অপেক্ষা বেশি, তাহলে তো তার মধ্যে একটা ত্বরণ থাকতো, কারণ তার বেগ আস্তে আস্তে বাড়তো। আবার যদি গাড়ি কর্তৃক প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের চেয়ে কম হইতো তাহলে তার মধ্যে একটা মন্দন থাকতো। আর গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না, এটা রাইট হওয়া উচিত না, কারণ কোনো এক দুইটা ফোর্স যদি না থাকে তাহলে এটা চলতেছে কীভাবে? অবশ্যই গাড়ির মধ্যে একটা ইঞ্জিন থাকে, তার উপর ইঞ্জিনটা তার উপর একটা ফোর্স দেয়, এখানে ঘর্ষণ বল আছে, তাহলে মোটমাট বল শূন্য, যেটাই বোঝাবে এটি হচ্ছে আনসার। তাহলে এটা দ্বারা বুঝতেছি যে প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল দুইটা যেহেতু ঠিক বিপরীতমুখী হবে, একটা ক্যান্সেল করে দিয়ে তাদের মান যদি সমান হয়ে যায় তাহলে একটা ক্যান্সেল করে মোট বলের পরিমাণ হয়ে যাবে 0, আর যখন মোট বল 0 তখন এটা সমবেগে চলতে থাকবে। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখানে চিত্রটা বোঝা যাচ্ছে না যদিও, এখানে আসলে 3টা ব্লক আছে,
একটা রশি দিয়ে বাঁধা, এখানে একটা রশি দিয়ে বাঁধা, এই 3টা ব্লক আছে। প্রথমটা হচ্ছে 15 কেজি, একটু বুঝে নিও, পরেরটা হচ্ছে 10 কেজি, এর পরেরটা হচ্ছে আবার 5 কেজি। তো এখানে যে ফোর্সটা, এখানে টোটাল যে F1 যেটা, এটা হচ্ছে 150 নিউটন। এই জায়গাতে যতটুকু ফোর্স হচ্ছে এই রশিটার উপর, এটা হচ্ছে F2, আর এই রশিটা যেটা আছে এটা হচ্ছে F3। শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ এই আইডিয়াটা। আমি বলতেছি না এটা হুবহু আসবে, কিন্তু এই আইডিয়াটা বোঝা খুবই জরুরি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে যে যেহেতু এই 3টা ব্লকই রশি দিয়ে বাঁধা, একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিয়ে যখন এটা দিয়ে টানা হবে, রশিটার মধ্যে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দেওয়া হবে, এই ব্লক 3টা যখন চলতে শুরু করবে, প্রত্যেকটা ব্লকের ত্বরণের পরিমাণ আসলে সমান হবে। যদি প্রশ্ন করা কেন সমান হবে, কারণ এগুলো যেহেতু রশি দিয়ে বাঁধা, তাদের যদি কোনো কারণে বেগের পরিবর্তন হয় তাহলে সবারই সমান হতে বাধ্য। এখন ধরো থেমে আছে, তাহলে তো সবাই থেমে আছে, সবাই চলতেছে। এখন ধরো যদি একটার বেগ 1 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বাড়ে, তাহলে পরেরটারও 3 মিটার পার সেকেন্ড বাড়ছে, পরেরটারও 3 মিটার পার সেকেন্ড বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমি বোঝাতে যাচ্ছি, যেহেতু 3টা একটা রশি দিয়ে বাঁধা, তাহলে যখন বেগের পরিবর্তন হবে মানে ত্বরণ থাকবে, সবার ত্বরণের পরিমাণটা অবশ্যই সমান হবে। কিন্তু প্রত্যেকটা জায়গায় ফোর্স সেম হবে না, কারণ প্রত্যেকটাই সেম অ্যামাউন্টের ম্যাস রেট এনে আনতেছেন না। এই যে প্রথম যে রশিটা আছে, এটার উপর 3টা ব্লকই বাঁধা আছে, পরের যে রশিটা, এটার উপর পিছনের 2টা ব্লক বাঁধা আছে, আর লাস্টের যে রশিটা, এটা শুধু লাস্টেরটা টেনে আনতেছে। তার মানে সব জায়গায় ফোর্স সমান না। এখন যদি আমাদের কি বের করতে হয়, আমরা জানতাম F ইজিক্যাল হচ্ছে M ইন্টু এ। এখানে M হিসেবে 3টার ভর নিতে হবে, তাহলে 15 প্লাস 10 প্লাস 5, আনসার আসবে হচ্ছে 30 ইন্টু হচ্ছে এ। তাহলে টোটাল ফোর্সের পরিমাণ আসবে 150, আর এখানে চলে আসতেছে 30 ইন্টু হচ্ছে এ। তাহলে আমরা পেয়ে গেলাম এ এর মান হচ্ছে, এটা দিয়ে যদি কেটে দিই 50, তাহলে আমরা এ পেয়ে গেলাম 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি জিজ্ঞেস করা হয় তাহলে এই 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার কার জন্য, এটা আসলে 3টার জন্য। আমি আবার বলতেছি 3টা ব্লকের ত্বরণের মান অবশ্যই সেম আসবে। এখন এর পরের অংশটা আসো, এখন যদি আমরা শুধু 3 নাম্বার ব্লকের মধ্যে কতটুকু ফোর্স হচ্ছে এটা যদি বের করতে যাই, আমরা জানতাম F3 যদি বের করতে যাই, জানতে যাচ্ছে 15 কেজি বরের বস্তুর উপর কার্য, 15 কেজি মানে হচ্ছে লাস্টেরটার, তাহলে F3 আর কি, F3 বের করতে বলতেছে, তাহলে F3 আসবে জাস্ট M ইন্টু এ। তাহলে এখানে দিব M3, আর এ হিসেবে এ এর জায়গায় 1 2 3 দেওয়ার কোনো দরকার নেই, কারণ এ সবার জন্য সেম। তাহলে M3 যেটা, এটা হচ্ছে 15, আর এ এর মান তো সবার জন্য 50 আমরা বের করে রাখছি, 3 15 হচ্ছে 45, সাথে একটা শূন্য, তাহলে আনসার আসবে 450। কিন্তু এখানে তো 450 নাই মনে হয়, কী হয়েছে, আমি কি ভুল করলাম কোথাও? এখানে এটা আসলে 50 না, সরি, এটা আসলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি। তাহলে এটা যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে আনসার হবে 45। 5 15 কি উল্টাপাল্টা বলতেছি, 5 15 কত রে, 75, হ্যাঁ, 5 দিয়ে 15 কাটলে পরে 75 নিউটন, এই যে আনসার, সরি 75 নিউটন। আগে তুমি বুঝতে পারছো আমি ক্যালকুলেশন ভুল করছি, বাট আমার আইডিয়াটা একদমই ঠিক। আচ্ছা, সেম আইডিয়াটা আসো, এখন যদি কোনো কারণে এই যে F2টা যদি বের করতে বলতো, তাহলে এখানে M এ যখন লিখতাম, M হিসেবে আসলে কারেন্ট নিতাম, M হিসেবে শুধু 10 কেজি নিলে হবে না, কারণ এই জায়গাটা পিছনের 2টা ব্লক টেনে আনতেছে, তাহলে এখানে ভর হিসেবে আসবে পিছনের 2টা অংশেরই ভর। তাহলে পিছনের 2টা অংশের ভর মানে হচ্ছে 10 আর 15 মিলে হচ্ছে 25, আর এর মান হচ্ছে 5, তখন আসো 5 25-এ আনসার আসতো 125। আশা করি বুঝতে পারতেছো। তাহলে যদি আমাদের F2 জানতে চাইতো, তাহলে আনসার আসতো 125। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 0.1 কেজি বরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করা হলে বস্তুটি 10 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলতে থাকে, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? আচ্ছা, এখানে একদম সব কিছু দেওয়া আছে ভাই, এমও দেওয়া আছে, দেন আবার এও দেওয়া আছে, ত্বরণটা আবার সমত্বরণ, তাহলে তো কোনো চিন্তাই নেই, ডিরেক্ট F ইজিক্যাল হচ্ছে M ইন্টু এ। তাহলে M এর মান হচ্ছে 0.1 কেজি, আর তার এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি দুইটা গুণ করে দিই, আনসার আসবে 1 নিউটন। 10 মিটার পার সেকেন্ড সমতলে চলতে থাকে, বস্তুর উপর প্রযুক্ত বলের মান হতো, তাহলে আনসার আসবে 1 নিউটন। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ কোনটি? স্থিতি জড়তা, একটু কথাটা শোনো, স্থিতি জড়তা, শুধু জড়তা এরকম আবার একটা আছে গতি জড়তা, তো একটু বুঝে শুনে। স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে ঘোড়ার গাড়ি টানা, অবশ্যই না, ধূলিময় পোশাকে আঘাত করা, হ্যাঁ এটা আনসার। কি জানি, নৌকার গুণ টানা, এটার ওয়ার্ডটা কি হয়ে গেছে, বগ, নৌকার গুণ টানা, অবশ্যই না, নৌকার গুণ টানা না, বন্দুক থেকে গুলি ছোড়া, এটাও না, ধূলিময় পোশাকে আঘাত করা, এটা হচ্ছে স্থিতিজড়তার উদাহরণ। আচ্ছা, আমি আরও কয়েকটা এক্সাম্পল বলতেছি যে স্থিতিজড়তার এক্সাম্পল তুমি কীভাবে মনে রাখবা। ধরো একটা তুমি বসে আসো, হঠাৎ করে গাড়ি চলতে শুরু করছে, দেখবা আমরা পিছনের দিকে হেলে পড়ি, এই যে থেমে আসি, দেন আমাদের জড়তার জন্য আমাদের স্থিরই থাকতে চাওয়ার একটা প্রবণতা, এটা হচ্ছে স্থিতিজড়তা। এখন যখন আমরা চলতে শুরু করবো, হঠাৎ করে আমরা পিছনের দিকে, গাড়িটা যদি সামনের দিকে আগায়, তাহলে আমরা হঠাৎ করে পিছনের দিকে সরে যাব, মানে আমরা আগের জায়গায় আগের মতো করেই থাকতে চাই। এই যে জিনিসটা, এটার বলা হচ্ছে স্থিতিজড়তা। তাহলে এটা এমন হতে পারে যে হঠাৎ গাড়ি চললে আমরা যখন পিছনে নেমে আসি, এটা হচ্ছে আসলে
স্থিতি জড়তার উদাহরণ। তারপরে ধরো ধূলিময় পোশাকে আঘাত করা, দেখবা পোশাকের মধ্যে কিছু পরিমাণ ময়লা জমে আছে বা কিছু ধুলোবালি আছে, আমরা যদি একটা শক্ত কিছু দিয়ে পোশাকের মধ্যে হঠাৎ করে আঘাত করি তাহলে দেখা যাবে যে স্থিতি জড়তার জন্য ওই ধুলো ময়লাগুলো কাপড় থেকে ঝরে পড়ে যাবে। এই জিনিসটা হচ্ছে স্থিতি জড়তার এক্সাম্পল। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি এর জড়তার ভ্রামক এর কি জানতে চাচ্ছে। আচ্ছা আমরা আগে ইকুয়েশনটা লিখে ফেলি, তারপর বলতেছি সমকৌণিক বেগে আবর্তনরত, কৌণিক বেগ মানে ওমেকারে লাগবে গতিশক্তি, যেহেতু ঘূর্ণনরত আবর্তনরত বস্তুর গতিশক্তি জানতে চাচ্ছে তাহলে আমরা কৌণিক গতিশক্তি ইকে যেটা এটা বের করবো, জড়তার ভ্রামক আইও লাগবে। তো আমরা জানতাম কৌণিক গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ আই ওমেকা ইন্টু স্কোয়ার। তাহলে এখন কার জানতে চাচ্ছে সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামক, তাহলে ইকের সাথে আই এর সম্পর্ক সমানুপাতিক, জড়তার ভ্রামকের অনুপাত। ও আচ্ছা, অনুপাত কার সমানুপাতিক এটা জানতে চাচ্ছে। সরি শুধু কৌণিক গতিশক্তি না, কৌণিক গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত, কৌণিক গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কার সমানুপাতিক। আচ্ছা আমরা যদি এখানে ইকেরে আই নিয়ে আসি তাহলে আসবে হাফ ওমেকা স্কোয়ার, তাহলে এই যে ইকে এবং আইয়ের অনুপাতটা এটা ওমেকা স্কোয়ারের সমানুপাতিক, তাহলে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। দেখি কি লিখছে, কৌণিক বেগের সমানুপাতিক অবশ্যই না, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক অবশ্যই রাইট, রৈখিক বেগের সমানুপাতিক, এখানে রৈখিক বেগ নাই, রৈখিক বেগের বর্গের সমানুপাতিক অবশ্যই না, কৌণিক গতিশক্তি এবং তার জড়তার ভ্রামক এটা হচ্ছে কৌণিক বেগ মানে ওমেকা এর বর্গের সমানুপাতিক। আশা করি বুঝছো। 7 নম্বরে বলা আছে মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়। মৌলিক বল হচ্ছে 4টা, মহাকর্ষ বল, তাড়িৎ-চুম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। আশা করি বুঝতে পারছো, এখানে 4টা মল আছে। তো আমি এখান থেকে এই মৌলিক বল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শিখিয়ে রাখি, যে এখানে আরও অনেক এমসিকিউ আছে যেগুলো যেন আমরা এগুলো পারি। আচ্ছা প্রথম যে কার্যকর বল, ধর নাও বলের পরিমাণটা বলে। মহাকর্ষ বল কেন সৃষ্টি হয়? গ্রাভিটন কণার বিনিময়ে, গ্রাভিটন কণার বিনিময়ে এই মহাকর্ষ বলটা সৃষ্টি হয়, এটা একটু মনে রাখো। এটা অলওয়েজ আকর্ষণধর্মী এবং এটার পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত, যেমন বলা আছে ইলেকট্রন ও প্রোটনের মধ্যখান মহাকর্ষ বল। আচ্ছা যে কোনো দুটো, এখানে ইলেকট্রন প্রোটনের উদাহরণ দেওয়া ঠিক হয়েছে না আমার মনে হয়, যে কোনো দুইটা বস্তুর মধ্যখান আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা তারপর হচ্ছে যে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কার্যকর হওয়ার কারণ হচ্ছে মেসন কণা, একটু মনে রেখো কি কণা? মেসন কণা। সবল নিউক্লিয় বল কার্যকর হওয়ার জন্য দায়ী হচ্ছে মেসন কণা। এটা অবশ্যই আকর্ষণধর্মী হয়, তার পাল্লা হচ্ছে 10⁻15 পর্যায়ের। আর এখানে হচ্ছে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যেমন প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি, এই যে কোনো নিউক্লিয়াস তৈরির জন্য যে বলটা দায়ী এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাইলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হতে হচ্ছে নিউক্লিয়াস তৈরির জন্য যে বলটা দায়ী এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপরের বলটা হচ্ছে তাড়িৎ-চুম্বক বল, এটার জন্য দায়ী হচ্ছে ফোটন কণা। তাহলে প্রথমটা কী ছিল? গ্রাভিটন কণা। মহাকর্ষ বল হচ্ছে গ্রাভিটন কণা, সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন কণা, দেন তাড়িৎ-চুম্বক বল হচ্ছে ফোটন কণা। এটা আকর্ষণ এবং বিকর্ষণধর্মী দুই রকমের হতে পারে, এটার পাল্লাও অসীম পর্যন্ত। তড়িৎ-চুম্বক বল যেটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা, তার এক্সাম্পল হিসেবে কী দেওয়া হয়েছে দেখো, স্থিতিস্থাপক বল, রাসায়নিক বিক্রিয়া আর আরেকটা হচ্ছে আণবিক বল। খুবই গুরুত্বপূর্ণ, তিনটা মনে রাখো প্লিজ। স্থিতিস্থাপক বল, রাসায়নিক বিক্রিয়া, আণবিক বল, এগুলা মেডিকেল পরীক্ষা এবং এইচএসসি বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার বলতেছি যে এই তড়িৎ-চুম্বক বল হচ্ছে স্থিতিস্থাপক বল, রাসায়নিক বিক্রিয়া, আণবিক বল, এই সবগুলোর জন্য দায়ী হচ্ছে তাড়িৎ-চুম্বক বল। আর নিউক্লিয়াস তৈরির জন্য দায়ী হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, যেটা এটার গঠনের জন্য কে আসতেছে, এটা হচ্ছে বোসন কণা এবং এটা অলওয়েজ বিকর্ষণধর্মী। খুবই ইম্পর্টেন্ট কথা, দুর্বল নিউক্লিয় বল অলওয়েজ হচ্ছে বিকর্ষণধর্মী। তাহলে এটা কোন কণার আদান প্রদানের জন্য গঠিত হয়? বোসন কণা। তারপরে এটা অলওয়েজ কী ধর্মী? বিকর্ষণধর্মী এবং তার পাল্লা কিন্তু সবচেয়ে ছোটো, এটা 10⁻16 পর্যায়ে, তার পাল্লাটা সবচেয়ে ছোটো। যেমন নিউক্লিয় বিটা বা ভাঙ্গনের জন্য, অধিকাংশ তেজস্ক্রিয় ভাঙ্গনের জন্য দেখো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই যে বিটা ভাঙ্গন বা তেজস্ক্রিয় ভাঙ্গন, এই তেজস্ক্রিয়তার সাথে যে রিলেটেড এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে সবগুলো কথা বেশ গুরুত্বপূর্ণ। আমি আবার একটু রিপিট করি, মহাকর্ষ বল কার্যকর হয় গ্রাভিটন কণার বিনিময়ে এবং এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র বল, কিন্তু এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা অলওয়েজ আকর্ষণধর্মী। আচ্ছা এটা হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বোঝায়, এটা হচ্ছে মহাকর্ষ বল। তারপরে যদি আমরা সবল নিউক্লিয় বল বলি, সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে কী বলা যায়, সবচেয়ে বড় মাপের বল, মানে যার পরিমাণ সবচেয়ে বেশি ওদের মধ্যে কম্পারেটিভলি। তারপরে এটা মেসন কণার বিনিময়ে তৈরি হয়, এটা অলওয়েজ আকর্ষণধর্মী, তার পাল্লা হচ্ছে 10⁻15 পর্যায়ের। আর যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে ফোটন ও নিউট্রন কণাকে আবদ্ধ করে যে বল, এবং এখানে তার যে আপেক্ষিক সবলতা, মহাকর্ষের আপেক্ষিক সবলতার ধরা হয় 1 এবং সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻14। এটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইয়ে লেখা আছে এবং তোফাজ্জল স্যারের বইয়ে লিখছে 10⁻42, 10⁻41 আর 10⁻42। এটা একটু মনে রেখো এই পর্যায়ের। অ্যাকচুয়ালি দুইটা দিবে না তোমাদেরকে আনসারে, কনফিউজ করবে না। আচ্ছা আর আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, আণবিক গঠনের দায়ী কোন বল? দেখো আণবিক গঠন, একটু আগে আমরা কি বলছিলাম, আণবিক গঠন কিসের জন্য দায়ী? আণবিক গঠন, এই যে এই অপশনটা একটু দেখে ফেলি, এখানে এই কথাটা ডিরেক্ট উল্লেখ করা ছিল,
যে এই যে আণবিক বল মানেই হচ্ছে তড়িৎচুম্বক বল, তাহলে আনসার হচ্ছে এই যে আণবিক বল মানেই হচ্ছে তড়িৎচুম্বক বল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ধরনের কণার বিনিময়ে মহাকর্ষ বল সৃষ্টি হয়? মহাকর্ষ, গ্র্যাভিটি, গ্র্যাভিটন, এভাবে মনে রাখতে পারো, তাহলে অবশ্যই গ্র্যাভিটন কণার বিনিময়ে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন বলটি সর্বাপেক্ষা দুর্বল বল? সবচেয়ে দুর্বল বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখানে একদম নামই লেখা আছে, তার নামই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ফোটন কণার বিনিময়ে কোন কণা বিনিময় হয়? আমরা কি জানতাম? ফোটন কণা মানে হচ্ছে তাড়িতচুম্বক বল, আর সবল নিউক্লিয় বল মানে হচ্ছে মেসন, মহাকর্ষ হচ্ছে গ্র্যাভিটন, আর দুর্বল নিউক্লিয় বল মানে হচ্ছে বোসন। একটু মনে রাখি আমরা বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য যেই তাড়িতচুম্বক বল, আমরা একটু আগে শিখে আসছি। তারপরেরটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য, এই যে তেজস্ক্রিয় ক্ষয়, যে কোনো তেজস্ক্রিয় ক্ষয় মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তাহলে আনসার হবে দুর্বল নিউক্লিয় বল। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে বিটা ক্ষয়ের জন্য, এই যে তেজস্ক্রিয় বা বিটা ক্ষয় মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তাহলে আনসার হচ্ছে 2 নাম্বারটা। পরবর্তী প্রশ্ন বলা আছে ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থে তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটে কোন বলের কারণে? দেখো তেজস্ক্রিয় ভাঙ্গন বলা আছে মানে আর চিন্তা করার দরকার নেই, আনসার কি হবে? তেজস্ক্রিয় ভাঙ্গন মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী? শক্তিশালী নাম শুনে বোঝা যাচ্ছে, সবল নিউক্লিয় বল, সবল সবচেয়ে বেশি শক্তিশালী, দুর্বল নিউক্লিয় বল সবচেয়ে বেশি দুর্বল। একটু মনে রেখো কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল কাজ করে? নিউক্লিয় সবল মানেই তো হচ্ছে ওই যে সবল নিউক্লিয় বলের পরিমাণটা পরিচয় জানতে চাচ্ছি। এটা হচ্ছে মেসন কণার বিনিময়ে সবল নিউক্লিয় বল গঠিত হয়, আমরা জানি, একটু মনে রেখো। পরবর্তী প্রশ্নতে বলা আছে সবল নিউক্লিয় বলের জন্য কোন দায়ী? হচ্ছে মেসন। কোন কণা দায়ী? মেসন কণা। তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে? ওই তো হচ্ছে সবল নিউক্লিয় বল মানে হচ্ছে মেসন। তারপরে হচ্ছে খুব অল্প সময়ের জন্য যদি বড় মানের বল প্রযুক্ত হয়, এটা হচ্ছে ওই তাকে বলা হয় ঘাত বল। আচ্ছা এখানে দুইটা ওয়ার্ড যদিও এখানে লিখছে না, একটা হচ্ছে ঘাত বল, একটা হচ্ছে বলের ঘাত। একটা বস্তুর উপর যদি অল্প সময়ের জন্য বৃহৎ মানের বল প্রযুক্ত হয় তখন ওই বলটারে বলা হয় ঘাত বল, আর বলার সময় দুইটার গুণ করলে যেটা আসে এটা বলা হয় বলের ঘাত। তাহলে এখানে বলা আছে যে অল্প সময়ের জন্য খুব বড় মানের বল মানেই হচ্ছে ঘাত বল। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 2 কেজি বরের কোনো বস্তুকে কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিলে তার উপর অভিকর্ষজ বল কত হবে? আচ্ছা অভিকর্ষজ বল মানেই তো হচ্ছে ডাব্লিউ জানতে চাচ্ছে, তাহলে ডাব্লিউ যেগুলো আমরা কি জানতাম? m × g, তাহলে m এর মান 5, g এর মান 9.8। 50-এর আশেপাশে যেটা আনসার, 50-এর আশেপাশে আনসার কোনটা আছে? এই যে 49। আশা করি বুঝছো। 0.2 কেজি বরের একটি ক্রিকেট বল 40 মিটার পার সেকেন্ড বেগে আসছিল, একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বলের পরিমাণ হতো। দেখো আমরা জানতাম বলের ঘাত হচ্ছে কিসের সমান? ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এখন যদি আমাদের ফোর্স বের করতে বলতেছে তাহলে আনসার আসবে ডেল p/t। এখন এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে তার ভরবেগের যে পরিবর্তন, প্রথমে এটা চলতেছিল কত বলে? প্রথমে এটা চলতেছিল হচ্ছে শেষ বেগটা 0, আর প্রথমে এটা v-u/t না, তো আমাদের হিসাব অনুযায়ী v-u/t। তো এটার যদি মান বের করতে যাই তাহলে f = m এর মান কত কেজি? 0.25 কেজি। তাহলে এটা m হচ্ছে 0.25, দেন v-u শেষে থেমে গেছিলো এবং আদি বেগটা কত আসছিল? আদি বেগটা হচ্ছে 40, তাহলে আদি বেগটা হবে 40। তাহলে 0-40/t কত সময়ের মধ্যে? 0.2 সেকেন্ডের মধ্যে থামাই দিছে, তাহলে /0.2। তো আমরা যদি এটা এখন সলভ করতে যাই তাহলে আনসার আসবে 0.25 ইন্টু হচ্ছে 40, যদিও মাইনাস আছে এটা পরে কাউন্ট করতেছি, মানে দাঁড়াইলো হচ্ছে 10/0.2, তাহলে আনসার আসবে 50। তাহলে আনসারটা আসলো -50 নিউটন। যেহেতু একদম বলে দেওয়া আছে খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত, তাহলে এটা অবশ্যই -50ই দিতে হবে। আচ্ছা আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে চিত্রে মসৃণ আনত তলবে গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ হতো। দেখো এইসব নিয়ে অনেকের ঝামেলা, এই চিত্র আসলেই ঝামেলা, আমরা কি জানি সাইন নিব নাকি কোজ নিব, তো ডিরেকশনটা কোন দিকে, এইসব নিয়ে বিশাল ঝামেলা। শোনো এত প্যারা না নিয়ে একটু নিজের মতো করে চিন্তা করো, ঝামেলা বাদাইও না। এখানে দেখো স্পষ্টতই বলেছে এটা থিটা, তাহলে অবশ্যই এই জায়গাটা হবে তার লম্ব। আমরা জানি যে কোণের বিপরীতে যেটা থাকে এটা হচ্ছে লম্ব, আর কোণের সাথে যেটা থাকবে এটা হচ্ছে ভূমি, আর সবচেয়ে বড় যেটা থাকবে এটা হচ্ছে অতিভুজ। ওকে, এখন এই জায়গায় বলতেছে চিত্র তলবে গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ হতো, মানে এই যে এইদিকেও নামতেছে তার ত্বরণটা হতো। কারণ আমি যেটা বুঝতেছি মানে এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এটাও থিটা। জি নর্মালি নিচের দিকে ক্রিয়া করে, এখন যেহেতু অ্যাঙ্গেলটা তার সাথে দেওয়া হয়েছে এই দিকে নামতেছে, অবশ্যই জি cos থিটা। আচ্ছা এখন আমি আবার ওইটা তো যাচ্ছি না যে কেন কজ আসলো, একদম সহজ উপায় বলে। আমরা কি জানতাম কোনো একটা ভেক্টরে যখন উপাংশে বিভাজিত করা হয় তখন ভেক্টরটা অ্যাকচুয়ালি যেদিকে তার সাথে যখন নির্দিষ্ট অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে তার সাথে আমরা কজ দিব। তাহলে অবশ্যই এই যে দেখো জি অ্যাকচুয়ালি নিচের দিকে ক্রিয়া করে, এখন যে এই ডিরেকশনে জি এর মানটা বের করতে বলছে তার সাথে কোনটা দেওয়া আছে থিটা, তাহলে অবশ্যই এটা জি cos থিটা। আশা করি এতটুকু বুঝছো। তাহলে আমাদের আনসারটা আসবে জি cos থিটা। আচ্ছা এখানেও সেম,
এখানে এটারে কোণ ধরতেছে, তাহলে এটা অবশ্যই এই জায়গাটা অবশ্যই লম্ব। আচ্ছা, এখন জানতে চাচ্ছে চিত্রে এফ বলের প্রভাবে ব্লকটি আনত ঘর্ষণমুক্ত তলের উপর দিয়ে নেওয়া হচ্ছে, নিচের কোন বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, মানে এখানে কোন বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। আচ্ছা, হিসাবটা কি একটু দেখো। এটার আমরা কি জানতাম, তার যেহেতু একটা ভর আছে তাহলে অবশ্যই তার একটা ওজন থাকবে, যেটা হচ্ছে এমজি, এবং এটা সোজা নিচের দিকে। এখন এই হিসাব অনুযায়ী আমরা যদি এদিকে ফোর্স আছে তাহলে এটা তো নিচে নামতে চাচ্ছে, তাহলে নিচে নামতে যাচ্ছে কার জন্য, এটা যদি বের করতে হয় তাহলে একটু খেয়াল করে দেখো, এই অংশটা থিটা, তাহলে এই জায়গাটা কি আসবে 90 মাইনাস থিটা। আমি আমার মতো করেই বলতেছি, এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা। একটু আগে আমরা কী শিখে আসছি, একটা ভেক্টর তার সাথে যদি কোণ দেওয়া থাকে এবং যদি উপাংশ বের করতে বলা হয় তাহলে কি আসবে, ওই ভেক্টরটা ইন্টু কস থিটা। তাহলে এখানে থিটা হিসেবে কিন্তু 90 মাইনাস থিটা নিতে হবে। কেন? কারণ আবার শোনো, এটা এমজি, তার এই উপাংশটা আমরা বের করতে যাচ্ছি, তাহলে এমজি তো নিচের দিকে, ওজন তো নিচের দিকে, তাহলে এটা যার জন্য নিচে নামতেছে তার একটা অংশের জন্য, এটা কিসের জন্য, তাহলে আসবে এমজি ইন্টু কস 90 মাইনাস থিটা। এই এমজি ইন্টু কস 90 মাইনাস থিটার জন্য এটা নিচে নেমে যেতে যাচ্ছে। তাহলে এখানে কস কেন আসলে আবার বলি, কারণ আমরা এমজির সাথেই থিটাটা কনসিডার করতেছি, এটা থিটা নিচ্ছি না, আমাদের থিটা হিসেবে কাজ করতেছে 90 মাইনাস থিটা। তাহলে এমজি এটা যেহেতু 90 মাইনাস থিটা, 91 আছে, তাহলে কজ হয়ে যাবে সাইন, এবং 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নেই, তাহলে এমজি আসবে এমজি সাইন থিটা, তাহলে আনসারটা আসবে এমজি সাইন থিটা। তার মানে আবার বলতেছি, এটার ওজন নিচের দিকে হচ্ছে এমজি, তার এদিকের উপাংশটা হবে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার জন্য এটা গড়ায় নিচে পড়তে চাবে, কিন্তু যেহেতু জানতে চাচ্ছে ঘর্ষণমুক্ত তলের উপর দিয়ে নেওয়ার সময় নিচের কোন বলের বিরুদ্ধে কাজ করতেছে, তাহলে এটা যখন উপরের দিকে নিচ্ছে আসলে এই এমজি সাইন থিটার বিরুদ্ধে কাজ করতেছে। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এসিড ঘর্ষণমুক্ত তলে এম্বরের বস্তুর নিচে নামার সময় তার তলের প্রতিক্রিয়া বল কতটুকু। আচ্ছা, সেম তলের প্রতিক্রিয়া বল জানতে যাচ্ছে। দেখো, এটা এদিকে নামতেছে, তাহলে তার নর্মালি কোন দিকে, এমজিটা কোন দিকে, সোজা নিচের দিকে, তো এমজিটা নিচের দিকে। এখন আমরা জানতাম যে এই কোণটা যেহেতু থিটা দিয়ে দিছে, আমরা যদি তার এদিকের উপাংশটা বের করতে যাই, তো এটা থিটা হলে, আমরা জানতাম এটা থিটা হলে এটা থিটা হইতো, তাহলে এখন এটা থিটা হলে এই জায়গাটা হচ্ছে থিটা। তুমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখতে পারো, এই কোণটা আর এই কোণটা আসলে সেম। তাহলে এটা যদি এমজি হয় তাহলে এদিকের উপাংশটা আসবে অবশ্যই এমজি কস থিটা, যার সাথে থিটা থাকবে এটার সাথে কি হয়, এটার সাথে কজ হয়, তাহলে তার প্রতিক্রিয়া বলটা অবশ্যই এটা হবে আর। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে আর হিসেবে কাজ করতেছে আসলে এমজি কস থিটা। আশা করি বুঝছো। তাহলে আনসারটা আসবে এমজি কস থিটা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডাব্লিউ ওজনের একজন ব্যক্তি লিফটে এ ধরনের ঊর্ধ্বগামী হলে ব্যক্তির ওজন কত হবে। একটা লিফট উপরের দিকে উঠতেছে। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শোনো, নর্মালি ওজন কি হয়, এমজি। আমরা একটু মনে রাখি, এখন লিফট যখন উপরের দিকে উঠবে তখন ওই ব্যক্তি কিছুটা ওজন বেশি অনুভব করবে, এবং কতটুকু অনুভব করবে, এম এ পরিমাণ। যদি প্রশ্ন হলো কেন, কারণ আসলে আমাদের ওজনটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করে, এবং আমরা যেটা ফিল করতে পারি এটা হচ্ছে তার প্রতিক্রিয়া বলটা, মানে উপরের দিকে। তাহলে আবার বলি, ওজন অ্যাকচুয়ালি নিচের দিকে, কিন্তু আমাদের যে ওজন আছে আমরা যেটা ফিল করতে পারি এটা ফ্লোর দ্বারা প্রযুক্ত বলের জন্যই, প্রতিক্রিয়া বলের জন্যই আমরা ফিল করতে পারি। তাহলে আমরা যেটা ফিল করি এটা কোন দিকে, ঊর্ধ্বমুখী। এখন যদি আবার একটা লিফট উপরের দিকে একটা বল প্রয়োগ করে, তখন আমাদের যে ওজন তার সাথে লিফটের ত্বরণের জন্য যে একটা ঊর্ধ্বগামী বল, এটারে আমরা বেশি অনুভব করি। তাহলে এখান থেকে যদি আমরা এইভাবে হিসাব করতে যাই, তাহলে এমজি এটা হচ্ছে ডাব্লু, আর এখানে আসলে ডাব্লু না, এটা হচ্ছে এই জায়গাটা যদি খেয়াল করি এটা আসছে জাস্ট এম এ, সরি এটা আসবে এম এ। এখন যদি আমরা এখান থেকে ডাব্লু কমন নিই, তাহলে ডাব্লু কমন আসবে 1 প্লাস এম এ ডিভাইডেড বাই ডাব্লু। ডাব্লু মানে হচ্ছে এমজি, কারণ এম যদি ক্যান্সেল করে দিই তাহলে ডাব্লু ইন্টু 1 প্লাস এ ডিভাইডেড বাই জি। এখন যদি নিচে নামতো তখন ইকুয়েশনটা একটু চেঞ্জ হতো, তাহলে এখন আমাদের যেটা আনসার ডাব্লু ইন্টু 1 প্লাস এ বাই জি, তাহলে ডাব্লু ইন্টু 1 প্লাস এ ডিভাইডেড বাই জি। এখানে তো আনসার এটা সেম হয়ে গেছে নাকি, হ্যাঁ এখানে মেবি মাইনাস হওয়ার কথা ছিল, সরি। তাহলে আনসার হয়তো ওইটা আর কি, মানে সহজ কথায় আনসার হবে ডাব্লু ইন্টু 1 প্লাস এ বাই জি। এখন সেমটা যদি বলতো যে না লিফট উপরের দিকে না, ওইটা যদি লিফট নিচের দিকে নামতো, যদি বলতো যে লিফট নিচে নামতেছে, তাহলে সবই ঠিক থাকতো, জাস্ট এই জায়গাটা কী হয়ে যেত, মাইনাস। তাহলে একটু মনে রাখি আমরা, তখন হচ্ছে এই জায়গাটা মাইনাস হয়ে যেত। তাহলে উপরে উঠলে কী করতে হয়, প্লাস, নিচে নামলে কী করতে হয়, মাইনাস। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিনটি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করতেছে, তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত কত। অবশ্যই কোণগুলো সেম হতে হবে। আচ্ছা, যেহেতু সমমানের বল বলতেছে তাহলে অবশ্যই কোণের পরিমাণগুলো সেম হতে হবে, কারণ আমাদের কাছে একটা ইকুয়েশন ছিল, তিনটা বল মিলে যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে আমরা জানতাম এরকম একটা সূত্র ছিল, এ ডিভাইডেড বাই সাইন এ ইজিক্যাল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইজিক্যাল টু হচ্ছে সি ডিভাইডেড বাই সাইন সি
ইজিকুলটা হচ্ছে 2r। অথবা আমরা এরকম একটা আইডিয়া জানতাম যে তিনটা বল ধরে নাও পি কিউ আর মিলে যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে আমরা যে কোনো একটা বল ডিভাইডেড বাই ওই বলটা ব্যতীত অপর দুইটার মধ্যবর্তী কোণ এরকম লিখতে পারি, ইজিকুলটা একটা ধ্রুব সংখ্যা আসে। তো এত ঝামেলা না বাদাইয়া আমরা শুধু এতটুকু মনে রাখবো যে কোণের পরিমাণটা যদি, বলের পরিমাণটা যদি সমান হয়, তিনটা বল যদি সমান হয় এবং তারা যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে অবশ্যই সবগুলা কোণও সমান হতে হবে। এখন এটা কমন সেন্স যে পুরো কোণটা তো মিলে হচ্ছে 360 ডিগ্রি। এখন যদি পুরোটা হয় 360 ডিগ্রি, আবার এটার যদি সমান তিনটা ভাগে ভাগ করা লাগে, তার আবার যদি সমান সমান হওয়া লাগে, তাহলে 120 ছাড়া উপায় নাই। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল ও বস্তুর বেগের মধ্যবর্তী কোণ কত। দেখো, ঘর্ষণ বল আর বস্তুর বেগ, ঘর্ষণ বল সর্বদা বেগের বিপরীতে ক্রিয়া করে, বস্তুটা যেদিকে চলে তার বিপরীতে ক্রিয়া করে। তাহলে আনসারটা আসবে ঘর্ষণ বল এবং বস্তুর বেগের মধ্যবর্তী কোণ অবশ্যই আসবে বিপরীতে, মানে ঠিক বিপরীতে কাজ করে, মানে হচ্ছে 180। তাহলে ঘর্ষণ বল ও বস্তু বেগের মধ্যকার কোণ এই যে 180 মানে পাই। সেম জিনিসটা মনে অনেকবার রিপিট হচ্ছে। কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট বল কয়টি ক্রিয়া করবে। আচ্ছা, অমসৃণ তলে যদি স্থির অবস্থায় থাকে তার উপর আসলে দুইটা বল ক্রিয়া করবে। একটা হচ্ছে তার ওজন, আর একটা হচ্ছে ওজনের বিপরীতে যেটা কাজ করবে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে অবশ্যই বল জোড়ায় ক্রিয়া করে, একটা বল ক্রিয়া করার কোনো সুযোগ নেই, আনসার হবে 2টা। 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি বলের বস্তুকে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে হলে তাকে কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, কত বল প্রয়োগ করতে হবে এটা জানতে যাচ্ছে। যেহেতু এখানে 2টা বল, একটা হচ্ছে ঘর্ষণজনিত বল আর একটা হচ্ছে আমরা জানতাম একটা বস্তুর উপর যখন অনেকগুলো বল ক্রিয়া করবে তখন আসলে F = ma হয় না, তখন আমরা বলি যে সামেশন অফ F = ma। আবার বলতেছি, যদি একটা বস্তুর উপর ঠিক একটা বলই ক্রিয়া করে তখন আমরা বলি শুধু F = ma, কিন্তু একটা বস্তুর উপর যদি একই সাথে একের অধিক সংখ্যক বল ক্রিয়া করে তখন আমরা F = ma বলি না, তখন আমরা বলি যে সামেশন অফ F = ma। তাহলে এখানেও সেম সামেশন অফ F = ma লিখতে পারবো আমরা। তাহলে একটা বল হচ্ছে প্রযুক্ত বল, এটা জানি না বের করতে হবে, আর একটা হচ্ছে বাধাজনিত বল, তাই আমি একবারে মাইনাস দিয়ে রেখে দিচ্ছি, অথবা এখন আমরা প্লাস দিয়েও লিখতে পারি, পরবর্তীতে মান বসানোর সময় মাইনাস দিতে পারবো। F2 হচ্ছে ma। যদি বের করতে হয় তাহলে বলা আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হবে বলের বস্তু। এই যে এটা ত্বরণ বল, এটা ভুল হয়ে গেছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু ত্বরণ বলছে, তাহলে এর মান তো 5 তারা বলেই দিছে। তাহলে এই F1 এর মান জানি না, F2 এর মান আসবে -1। এই যে ঘর্ষণজনিত বল যেহেতু, তাহলে ওইটা অবশ্যই বিপরীতমুখী বা মাইনাস দিতে হবে। এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 কেজি আর ইন্টু হচ্ছে 5, তাহলে দাঁড়াইলো F1 যেটা মানে আমাদের প্রযুক্ত বল যেটা 10 আর সাথে 1, তাহলে আনসার হবে 11 নিউটন। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে 1000 কেজি বরের একটি গাড়ি 300 নিউটন বল ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলে গাড়িটির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত। সেম ইকুয়েশন সামেশন অফ F হচ্ছে ma। তাহলে একটা হচ্ছে প্রযুক্ত বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল, দুইটার সমষ্টি হতে হবে m × a সমান। এখন প্রযুক্ত বলটা কত জানি না, ধরলাম F1, আর ঘর্ষণজনিত বল কত এটা দিয়ে দিছে 300 নিউটন, এটা অবশ্যই মাইনাস করতে হবে। আবার বলি কেন মাইনাস করতে হবে, কারণ প্রযুক্ত বলটা যেদিকে, ঘর্ষণ বলটা অবশ্যই তার অপোজিটে ক্রিয়া করবে, কারণ এটা তাদের বাধা দিচ্ছে, তাদের প্রকৃতি সেম না। m এর মান বলে দিচ্ছে 1000 আর a এর মান বলে দিচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এটা যদি আমরা 4 লিখি তাহলে 4000, আর এই 300 যদি এদিকে যায় তাহলে F1 এর মান আসবে 4300 নিউটন। আশা করি বুঝছো। তাহলে আনসার হবে 4300 নিউটন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কৌণিক কম্পাঙ্কের মাত্রা কোনটি। দেখো, কৌণিক কম্পাঙ্ক এটা আমরা ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ওমেগা যেগুলো আসবে 2π ডিভাইডেড বাই হচ্ছে t। তাহলে যেহেতু 2π/t, t4 টাইম, তাহলে আসবে জাস্ট t−1। তাহলে জাস্ট t−1 থাকবে। তাহলে t−1 কোনটাতে আছে? এই যে 2 নাম্বারটা। এখানে দেখো m⁴ এটা তাহা না তাহা একই কথা, l⁴ এগুলো তাহা না তাহা একই কথা, তাহলে জাস্ট t−1। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি গাড়ি স্থির অবস্থা হতে ত্বরণশীল হলে নিচের গ্রাফটি সময়ের বিপরীতে গাড়িটির ভরবেগ নির্দেশ করতেছে। তাহলে এটার x অ্যাক্সিস বরাবর টাইম, y অ্যাক্সিস বরাবর হচ্ছে ভরবেগ। বোঝা যায় কিনা? এই যে এই x অ্যাক্সিস বরাবর টাইম, y অ্যাক্সিস বরাবর হচ্ছে ভরবেগ। কোনো নির্দিষ্ট সময়ে গ্রাফটির ঢাল গাড়িটির কী নির্দেশ করে? বাহ, খুবই সুন্দর প্রশ্ন, মানে ঢাল কী নির্দেশ করে। আচ্ছা, এটার তো বিশাল ঝামেলা, মানে অনেকেরই সব জিনিস অনেক প্যারা লাগে, নিতে পারে না। দেখো, আমি নর্মাল একটা গ্রাফ প্লট করলাম, ধরো এটা x, এটা y, তাহলে তার ঢাল মানে কি জানতাম আমরা? তার ঢাল মানে হচ্ছে ddx অফ y। এই যে ddx অফ y, এই জিনিসটা আসলে ঢাল নির্দেশ করে। তাহলে এখানে যেহেতু x হিসেবে আছে টাইম আর ভরবেগ হিসেবে আছে p, y হিসেবে আছে p, তাহলে এটার ঢাল মানে হচ্ছে সহজ কথায় ddt অফ p। এই যে দেখো,
ডিডি এক্স, এক্সের জায়গায় লিখবো টি, আর ওয়াইয়ের জায়গায় লিখবো পি, যেহেতু এটা পি ভার্সেস টি লেখচিত্র। তাহলে সহজ কথায় এটাই হচ্ছে ঢাল। আর একটু খেয়াল করে দেখো তো, এটা যদি ঢাল হয় তাহলে আমাদের হিসাব অনুযায়ী এটা কি ভরবেগের পরিবর্তন হয়ে গেছে। আর আমরা কি জানতাম ভরবেগের পরিবর্তন কিসের সমান? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমান। তাহলে আনসার আসবে প্রযুক্ত বল এফ। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে, একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে আঘাত করা হচ্ছে। নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। ধরা যাক পানি দেয়াল থেকে ফিরে আসছে না, দেয়ালের উপর পানি কী পরিমাণ বল প্রয়োগ করতেছে। আমি আবার ইনফরমেশনগুলো বলি। একটা পাইপ থেকে পানি ছিটকে বের হচ্ছে, তো যে বের হচ্ছে তার ভেলোসিটি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, তার মানে এত বেগে যাচ্ছে। দেয়ালকে আঘাত করতেছে, তো দেয়ালরে আঘাত করতেছে এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন দেখো, আমরা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করে দিই তাহলে কিন্তু তার ভি পেয়ে যাব। তাহলে প্রতি সেকেন্ডে কী পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করতেছে এটা যদি বের করতে হয়, দেখো একটা পাইপ দিয়ে যখন পানি বের হবে, তো যেহেতু বলা আছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমি শিওর এই 2 মিটার পর্যন্ত যে পানিটা আছে এই পানিটা প্রতি সেকেন্ডে বের হয়ে যাবে। তাহলে প্রতি সেকেন্ডে যদি এই 2 মিটারের পানি বের হয়ে যায়, তাহলে প্রতি সেকেন্ডে নির্গত পানির ভর বের করতে পারবো আমরা কিভাবে? এ ইন্টু এল। এখানে লেন্থ হিসেবে আমরা 2 মিটার নিব। এই জায়গাটা একটু ঝামেলার, যে লেন্থ কিভাবে 2 মিটার হইল। আমরা যেহেতু হিসাবটা প্রতি সেকেন্ডে করতেছি, তাহলে একটা বস্তুর বেগ মানেই তো প্রতি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে পানির বেগ যেহেতু 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমি শিওর প্রতি সেকেন্ডে পানি 2 মিটার জায়গা অতিক্রম করতেছে। তাহলে প্রতি সেকেন্ডে পানি এই 2 মিটার পরিমাণ যতটুকু পানি আছে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তাহলে আমরা এ হিসেবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হিসেবে নিলাম 0.03 আর এটা নিলাম 2, তাহলে আনসার আসবে 0.06। তার সাথে যদি আমরা র গুণ করে দিই, মানে ভি এর সাথে যদি আমরা র গুণ করে দিই, তাহলে এমটা পেয়ে যাবো। তাহলে 0.06 ইন্টু হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 1000। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে আনসার আসবে, যদি 3 ঘর দূরে যায় তাহলে আনসার আসবে 60 কেজি। তাহলে সহজ কথায় প্রতি সেকেন্ডে প্রায় 60 কেজি পানি এখান থেকে নির্গত হচ্ছে। আশা করি এতটুকু বুঝছো। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 60 কেজি এখানে নির্গত হচ্ছে। এখন এম আমরা জেনে গেছি, র ইন্টু বি করে এম জেনে গেছি। এখন আমাদের জানতে চাচ্ছে যে কী পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে আমরা জানতাম যেহেতু এটা ফিরে আসতেছে না, তাহলে বল বের করার উপায় হচ্ছে ডিডিটি অফ পি, ভরবেগের পরিবর্তনের হার বের করতে হবে। তো আমাদের এই যে এমটা আসলো, এই এমটা তো প্রতি সেকেন্ডে হিসাব করা হচ্ছে। তাহলে এমটা যেহেতু প্রতি সেকেন্ডে হিসাব করা হচ্ছে, এটা প্রতি সেকেন্ডের এম চলে আসলো। তাহলে প্রতি সেকেন্ডের এম হচ্ছে 60, আর যাচ্ছিল কত বেগে বলা ছিল, কত বেগে আঘাত করতেছে 2 মিটার পার সেকেন্ড। এবং এই যে 2 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করতেছে, এটা আর ব্যাক করতেছে না। তাহলে 2 - 0, আবার বলি 2 - 0 কেন হইলো? কারণ 2 মিটার পার সেকেন্ড বেগে যখন ও দেয়ালে আঘাত করতেছে, এটা আর ব্যাক করতেছে না, বাউন্স করতেছে না। তাহলে এই 2 হচ্ছে তার আদি বেগ, আর শেষে 0 হয়ে গেছে। তাহলে তার পরিবর্তনটা আসবে 2 ডিভাইড বাই টাইম। টাইম তো আমরা প্রতি সেকেন্ডে হিসাব করতেছি, তাহলে প্রতি সেকেন্ডে যেহেতু নিচেরটা লেখার দরকার নাই, তাহলে 60 ইন্টু 2, তাহলে আনসার আসবে 120। তাহলে আনসারটা আসবে 120 নিউটন। তাহলে দেখো কী পরিমাণ বল প্রয়োগ করতেছে, আনসার হচ্ছে 120। এখন অনেকের এখানে ঝামেলা বাড়তে পারে যে আমি কেন 0টা আগে লিখলাম না, 2টা পরে লিখলাম না। কথাটা যদি এমন হইতো যে দেয়াল কর্তৃক প্রযুক্ত বল হতো, দেয়াল কর্তৃক প্রতিরোধকারী বল হতো, তখন আমরা অবশ্যই উল্টায় এখানে মাইনাস নিয়ে আসতাম। কারণ এখানে পানিটায় বল দিচ্ছে, এটা হচ্ছে প্রযুক্ত বল, আর দেয়ালটা বাধা দিচ্ছে বা আটকাই রাখতেছে, তাহলে এটা হয়তো প্রতিক্রিয়া বল। তাহলে আনসার হয়তো 120। আশা করি বুঝছো। এখানে বলা আছে যে চিত্রের ডাব্লু ওজনের একটি আয়তাকার ফ্রেমের 2 প্রান্তে সুতা দিয়ে বেঁধে সুতার মধ্যবিন্দুতে দেয়ালের সাথে আটকানো আছে। চিত্র অনুযায়ী ওজনের সাথে টানের সম্পর্ক কী হবে? আচ্ছা, এটা খুবই সহজ। তারা এই অংশটার নাম দিয়ে দিচ্ছে থিটা, আর এদিকে একটা টান অনুভব করতেছে, এদিকেও সেম টান অনুভব করতেছে, এদিকে একটা ফ্রেম দেওয়া আছে এবং এটার ওজন ডাব্লু সোজা নিচের দিকে ক্রিয়া করতেছে। এখন এখান থেকে স্পষ্টতই যেটা বোঝা যাচ্ছে, আসলে এই ডাব্লু ওজনের বস্তুটারে 2টা সুতা 2 দিকে টান দিয়ে ধরে রাখছে এবং তাদের টানের পরিমাণ সমান, কারণ তাদের লেন্থ সমান, কোনো দিকে কম বেশি না। তাহলে আমরা এখান থেকে যেটা কাজ করতে পারি যে এইদিকে যেহেতু টি কাজ করতেছে, তার এই কোণটা যেহেতু থিটা, তাহলে অবশ্যই আমরা এই দিকেরটা লিখতে পারবো টি সাইন থিটা। সিমিলারলি এটাও যদি উপরের দিকে নেই, তাহলে এটাও আসবে টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটাটা ঊর্ধ্বগামী, এখানে টি সাইন থিটা ঊর্ধ্বগামী। তাহলে অবশ্যই ডাব্লু যেটা, এটা ঠিক নিচের দিকে। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই যেটা দেখতে পাচ্ছি যে এই যে টি সাইন থিটা এবং এই যে টি সাইন থিটা, এটা হচ্ছে উপরের দিকে আর ডাব্লুটা হচ্ছে নিচের দিকে। তাহলে যদি যেহেতু এটা এখানে স্থির অবস্থায় আছে, তাহলে আমি শিওর এই ডাব্লুটা হবে টি সাইন থিটা এবং টি সাইন থিটা, এই দুজনের সমষ্টি সমান। দেখো এই ঊর্ধ্বগামী 2টা বল, মানে উপরের দিকে যে 2টা বল প্রযুক্ত হচ্ছে টি সাইন থিটা এবং টি সাইন থিটা, তার সাথে যদি ডাব্লু সমান না হইতো, তাহলে অবশ্যই এটা এখানে স্থির থাকতে পারতো না। তাহলে অবশ্যই ডাব্লু সমান আসবে 2
টি সাইন থিটা। তাহলে আনসারটা আসবে 2t সাইন থিটা। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 180 ডিগ্রি। ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঠিক বিপরীতে ক্রিয়া করে, তাহলে তো 180 ডিগ্রি হবেই। এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল মানেই 180 ডিগ্রি। সেম এটাও ক্রিয়া প্রতিক্রিয়ার বল কত মানে 180 ডিগ্রি। এগুলো বোর্ডে বেশিবার আসতেছিল, তাই তো রিপিট হয়ে গেছে। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? বেগ, দেখো সাইকেলের বেগ আর ঘর্ষণ অবশ্যই বিপরীতে ক্রিয়া করে, তাহলে আনসার আসবে 120 ডিগ্রি। আশা করি এতটুকু বুঝছো। আমাদের এখানের প্রশ্নটাতে বলা আছে গাছের একটি আপেলকে এফ প্রাইম বলে আকর্ষণ করতেছে, পৃথিবী আপেলকে যদি আবার শুধু এফ বলে আকর্ষণ করে, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে গাছের একটি আপেল পৃথিবীকে করতেছে এফ প্রাইম, আবার পৃথিবী আপেলকে করতেছে এফ বলে আকর্ষণ, তাহলে কোনটা সঠিক? অবশ্যই এফ এবং এফ প্রাইম সমান। কারণ আমরা মহাকর্ষ সূত্র অনুযায়ী জানি একটা বস্তু যত ক্ষুদ্রই হোক আর একটা বস্তু যত বিশাল হোক, দুইটা বস্তু অবশ্যই পরস্পরকে সমান বলে আকর্ষণ করবে। কারণ দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল তাদের নিজস্ব বলের উপর নির্ভর করে না, বলের গুণফলের উপর নির্ভর করে। এখন একটা যত বিশালই হোক আর একটা যত ক্ষুদ্রই হোক, অবশ্যই তারা পরস্পরকে সমান বলে আকর্ষণ করবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন রৈখিক ভরবেগের মাত্রা কোনটি? তো আমরা যদি রৈখিক ভরবেগের মাত্রাটা বের করতে যাই, আমরা জানতাম রৈখিক ভরবেগ পি সমান হচ্ছে এম ইন্টু ভি, তাহলে এম এর জন্য আসবে ম্যাস, আর ভেলোসিটির মাত্রা জানতাম আমরা এল টি ইনভার্স 1, তাহলে দাঁড়ালো এম এল টি ইনভার্স 1। একটু মনে রাখি আমরা এম এল টি ইনভার্স 1, তাহলে রৈখিক ভরবেগের মাত্রা মানেই হচ্ছে এম এল টি ইনভার্স 1। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভরবেগের মাত্রা সমীকরণ সেম এম এল টি ইনভার্স 1 মানে প্রথমটা। পরবর্তী প্রশ্নটাও সেম, এটা অনেকবার আসতেছে, তাই এটা প্লিজ যে কোনোভাবে একটু মনে রাখো, এই যে ভর আর সাথে হচ্ছে বেগ এল টি ইনভার্স 1, তাহলে ভর বেগের মাত্রা হবে এম এল টি ইনভার্স 1। তারপরে বলা আছে বস্তুর গতি জড়তা নিচের কোনটির সমানুপাতিক? গতি জড়তা মানেই তো হচ্ছে ভর, গতি জড়তা মানেই হচ্ছে ভর, তাহলে অবশ্যই গতি জড়তা অবশ্যই ভরের সমানুপাতিক। আমরা জানতাম যে একটা বস্তুর গতি জড়তা মানেই ভররে ইন্ডিকেট করে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আছে যে 3 কেজি ও 5 কেজি ভরের বস্তুদ্বয় 30 কেজি মিটার পার সেকেন্ড এবং 50 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ নিয়ে একই দিকে চলতেছে। তার মানে প্রথম বস্তুটার ভর হচ্ছে 3 কেজি, দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, এবং প্রথম বস্তুটার ভরবেগ হচ্ছে 30 কেজি মিটার পার সেকেন্ড এবং পরেরটা হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড। তো প্রথম অপশনটা হচ্ছে সংঘর্ষের পর তারা একই দিকে চলবে, মানে বলতেছে যে একই দিকে চলবে কিনা, সংঘর্ষের পর তারা বিপরীত দিকে চলবে কিনা, সংঘর্ষের পর তারা স্থির হয়ে যাবে, তাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একই দিকে চলতেছিল কিন্তু তারা, তার মানে বস্তু দুইটা একই দিকে চলতেছিল। এখন এখান থেকে আমরা যেটা বুঝতেছিলাম, তার ভর যদি হয় 3 কেজি, ভরবেগ পি যদি হয় 30 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে আমরা কি জানতাম ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে ভর যদি 3 কেজি হয়, ভরবেগ যদি 30 হয়, তাহলে অবশ্যই তার বেগ ছিল প্রথমটার বেগ কত ছিল এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে প্রথমটার বেগ b1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। পরেরটার দ্বিতীয় বস্তুর ভর যদি হয় 5 কেজি এবং ভরবেগ যদি হয় 50 কেজি পার মিটার কিউব, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ হতো 10 মিটার পার সেকেন্ড। বোঝাই তো যাচ্ছে 3 কেজি আর যদি 30 কেজি পার মিটার সেকেন্ড হতে হয়, তাহলে বেগ হতে হবে 10 মিটার পার সেকেন্ড, পরেরটারও সেম 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে দুইটা বস্তু আসলে একই বেগে চলতেছিল। আর আমরা জানতাম দুইটা বস্তু যদি একই বেগে চলে, তাহলে তাদের মধ্যে তো সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নাই, একটা নাগালি পাবে না, তার মানে আসলে এখানে সংঘর্ষ ঘটবে না, এটা হচ্ছে আনসার। আমি আবার বলতেছি তাদের মধ্যে অবশ্যই কোনো সংঘর্ষ ঘটবে না, কারণ যেহেতু একই দিকে চলতেছে, তাহলে অবশ্যই এখানে সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নাই। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে দুইটা আসলে একই বেগে চলতেছিল। আমরা জানি সংঘর্ষ হতে হলে প্রথম বস্তুটার তুলনায় দ্বিতীয় বস্তুটা, মানে যে পিছন থেকে আসবে, তার ভেলোসিটি অবশ্যই একটু বেশি হতে হবে, নাহলে তো ওরা নাগালি পাবে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুইটার বেগ সমান, অবশ্যই তাদের মধ্যে সংঘর্ষ হবে না। আচ্ছা, এখানে বলা আছে 4 নিউটন একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী 4 নিউটন বল একটি বস্তুর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে তাদের ভরবেগের কতটুকু পরিবর্তন হবে? আমরা জানি ভরবেগের পরিবর্তন মানে ডেল পি, যেটা এটা আসলে বলের ঘাতের সমান এফ ইন্টু টি। এই যে ইকুয়েশনটা, প্লিজ এটা একটু মনে রাখো, এটা থেকে ঘুরে পেছে কত প্রশ্ন আসতেছে। তাহলে দেখো দিয়ে দিছে বল 4, এই যে বল হচ্ছে 4 আর টাইম হচ্ছে 1 সেকেন্ড, আর বের করতে বলতেছে ভরবেগের পরিবর্তন। এখন তুমি যদি এটা না জানো যে বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন সেম জিনিস, তো দেখবা এখানে না ভরবেগ দিয়ে দিছে, ভর দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে, কিন্তু ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। তোমার আগে থেকে বোঝা লাগবে যে বাবা আমরা যদি একটা বলের ঘাত বের করতে পারি, এটি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে বল হচ্ছে 1, সময় হচ্ছে 1, তাহলে দুটো যদি গুণ করে দেই, বল হচ্ছে 4, সময় হচ্ছে 1 সেকেন্ড, তাহলে তার ভরবেগের পরিবর্তনটা আসবে ডেল পি ডিরেক্ট হচ্ছে 4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আনসারটা আসবে 4 কেজি মিটার পার সেকেন্ড। এখানে যদি এককটা একটু ঝামেলা হয়ে গেছিলো, একটু মনে রাখতে হবে। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে
এখানে একটা মেবি দণ্ড আছে, দণ্ডটা হচ্ছে পুরোটার দৈর্ঘ্য কি জানি 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার। তাহলে এখানে পুরোটার দৈর্ঘ্য মেবি চারটা 25 মানে হচ্ছে 100 সেন্টিমিটার পুরোটার লেন্থ। তো এখানে অক্ষ দেওয়া আছে, একটা একদম প্রান্তে যেটা এটা হচ্ছে এবি, তারপর এটা হচ্ছে সিডি, একদম মাঝেরটা হচ্ছে বিএফ, তারপর এটা হচ্ছে জিএইচ, এরকম চারটা অক্ষ দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে চিত্রের আলোকে কোন অক্ষের সাপেক্ষে বস্তুটি ঘোরানোর সবচেয়ে কঠিন হবে? সবচেয়ে কঠিন, একটু মনে রাখো, সবচেয়ে কঠিন হয় কখন? আমরা জানি অক্ষটা তার ভর কেন্দ্র থেকে যত বেশি দূরে যাবে তারে ঘোরানো তত বেশি কঠিন হবে। আবার বলি, অক্ষটা যখন ঠিক ভর কেন্দ্র থাকবে, এটা যেহেতু একটা সুষম আকৃতির বস্তু, অক্ষটা যখন মাঝখানে থাকবে তখন ঘোরানো সবচেয়ে সহজ। এখন যত দূরে যেতে থাকবে তারে ঘোরানো তত বেশি কঠিন মনে হবে। তাহলে এদিকে দেখো, এই বিএফ এর তুলনায় সিডি একটু কঠিন, সিডির তুলনায় এবি আর একটু কঠিন, তাহলে সবচেয়ে বেশি কঠিন হবে যদি আমরা এই অক্ষের সাপেক্ষে, মানে একদম প্রান্তে যেটা আছে তার সাপেক্ষে ঘোরাই। এটা একটু মনে রাখো। ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে ঘূর্ণন গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? এখানে আমাদের দুইটা জিনিসের সাথে রিলেট করতে হবে। একটা হচ্ছে কৌণিক বেগ, যেটা আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, মানে হচ্ছে ইকে যেটা। তো কৌণিক বেগটা 10% বৃদ্ধি করতে বলতেছে, আর কৌণিক গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে এটা আমাদের বের করতে হবে। তো আসলে এইসব যেহেতু বর্গের সমানুপাতিক সম্পর্কটা, আমরা হুট করে কোনো আনসার লিখবো না, আমরা আগে ইকুয়েশনটা লিখি। ইকুয়েশন সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এখান থেকে যেহেতু ঘূর্ণায়মান কোনো বস্তু বলতেছে, এই অবস্থায় তার আই অবশ্যই কনস্ট্যান্ট নাম্বার, তাহলে ইকের সাথে ওমেগা সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে ইকে সমানুপাতিক যদি ওমেগা স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারবো ইকে 1 ডিভাইডেড বাই ইকে 2 ইজগুলো হচ্ছে ওমেগা 1 স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা 2 স্কোয়ার। সো আমরা যদি এখানে ইনফরমেশনগুলো একটু বসাই, কৌণিক গতিশক্তি ওমেগা 1 এর মান লিখলাম ধরো ওমেগা, তাহলে পরবর্তীতে 10% বৃদ্ধি পাবে, মানে 1 ওমেগা প্লাস ওমেগা এর 10% মানে হচ্ছে 0.1। তাহলে দাঁড়াইলো ওমেগা যদি কমন নেই তাহলে 1.1, এটা হচ্ছে ওমেগা 2 এর মান। আর ইকে 1 রে যদি ধরি আমরা তাহলে ইকে 2 এর মান কত আমরা জানি না, এটা খুঁজে বের করব। তো আমরা যদি এখন এই সেম ইকুয়েশনটা এইভাবে শুরু করি যে ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1 সমান ওমেগা 2 স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা 1 স্কোয়ার। এখানে মানগুলো যদি একটু বসাই তাহলে ইকে 2 এর মান জানি না, ইকে 1 এর মান লিখলাম ইকে 2 হচ্ছে 1.1 ওমেগা, নিচেরটা হচ্ছে শুধু ওমেগা, যেহেতু দুইটার স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে বোঝাই যাচ্ছে। সুতরাং ইকে 2 সমান আসবে 1.1 এর স্কোয়ার আসবে 1.21 ইন্টু হচ্ছে ইকে। তাহলে দাঁড়াইলো প্রাথমিক অবস্থায় ইকে 1 রে যদি আমরা ধরি, তাহলে এখন পরিবর্তিত অবস্থায় ইকে 2টা আসতেছে 1.21 তার মানে 1.21 গুণ হইছে। তার মানে আমাদেরকে যেহেতু কতটুকু বৃদ্ধি পাবে বলতেছে, তার মানে আনসারটা আসতেছে 0.21 গুণ বৃদ্ধি। আর এটার যদি পার্সেন্টেজে নেই তাহলে আসবে 21%, তাহলে আনসার 21%। তুমি ক্যালকুলেশনটুকু আবার নিজে দেখতে পারো, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে বলা আছে দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে আই এবং 2i যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, এই যে দেখো একটারে কনস্ট্যান্ট করে দিয়ে দিছে, ঘূর্ণন গতিশক্তি সমান হয় মানে ইকের মান কনস্ট্যান্ট, তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? কৌণিক ভরবেগ যেটা আমরা এল বলতাম আর কি, এল এর অনুপাত কত আসবে? তার মানে i1 এর মান বলতেছে i আর i2 আসবে 2i, আর জানতে চাচ্ছে এল এর অনুপাতটা কি আসবে। আমরা এখান থেকে যে অংশটা সাহায্য নিতে পারি, আমরা জানতাম কৌণিক ভরবেগ এল ইজিক্যাল হচ্ছে আই ইন্টু ওমেগা। প্লিজ একটু মনে রাখি, কৌণিক ভরবেগ এল ইজিক্যাল হচ্ছে আই ইন্টু ওমেগা। তাহলে যেহেতু তারা এখান থেকে বলে দিছে ঘূর্ণন গতিশক্তি সমান, এখানে আবার মানে ইকেরে নিয়ে আসতে হবে। আবার আমরা জানতাম ইকে ইজিক্যাল হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তো এখান থেকে একটু খেয়াল করে দেখো, আমাদেরকে ফাইনাল উদ্দেশ্য হচ্ছে তার ওকে, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে আই এবং 2i যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? আবার বলতেছি, এখানে বস্তু দুইটা, তাদের ঘূর্ণন অক্ষ আলাদা, সুতরাং তাদের জড়তার ভ্রামক আইও আলাদা হবে। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা বলে দিছে প্রথমটার হচ্ছে আই, পরেরটার হচ্ছে 2i, তার মানে প্রথমটার তুলনায় দ্বিতীয়টার জড়তার ভ্রামকের পরিমাণ হচ্ছে দ্বিগুণ। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ঘূর্ণন গতিশক্তি সমান মানে তারা
তারা ইকের কনস্ট্যান্ট করে দিয়ে দিছে। তাহলে ঘূর্ণন গতিশক্তি সমান মানে তোমার বুঝে নিতে হবে ইকের মান কনস্ট্যান্ট। এই অবস্থায় তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত, মানে এল এর রেশিওটা কত জানতে যাচ্ছে। তো আমাদের এই টাইপের প্রবলেমগুলো আসলে আমাদের সলভ করা একটু ঝামেলা হয়ে যায়, আমরা এইসব আসলে নিতে পারি না ঠিকঠাক মতো। আমরা রৈখিকগুলোর সাথে খুব ভালোভাবে সম্পর্কিত, কিন্তু কৌণিক কোনো কিছু বললে আমাদের কেমন জানি ঝামেলা হয়। তো একটা জিনিস আমরা একটু মনে রাখি, আমরা জানতাম যে রৈখিক গতিশক্তি ইকে ইজগুলো হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m, এরকম একটা ইকুয়েশন জানতাম। এখন যখন আমরা এটা রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করব, তখন কৌণিক গতিশক্তি ইকে ইজগুলো হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × I। এটা কীভাবে আসলে আমি বলি, আমরা জানতাম রৈখিক এবং কৌণিকের মধ্যে যে সম্পর্কটা ছিল, যেটারে আমরা রৈখিক বেগ পি বলি, এটারে কৌণিক ভরবেগ হিসেবে এল দ্বারা প্রকাশ করা হয়। সিমিলারলি যেটারে আমরা এম বলি, মানে রৈখিকে যেটা এম, তার সমতুল্য কৌণিক একটা রাশি হচ্ছে জড়তার ভ্রামক হচ্ছে আই হোপ এটা তোমরা সবাই জানো। তাহলে পি এর পরিবর্তে রৈখিক ভরবেগের পরিবর্তে লিখতে পারি কৌণিক ভরবেগ এল, আর ভরের পরিবর্তে আমরা কৌণিকে এসে বলতে পারি হচ্ছে জড়তার ভ্রামক। আমরা জানি রৈখিকে যেটা আমরা ভর বলি, কৌণিকে তার সমতুল্য একটা রাশি হচ্ছে আই। আমি কিন্তু বলি নাই যে এম এবং আই একই জিনিস, সমতুল্য জিনিস। রৈখিকে যেটা আমরা এম বলি, কৌণিকে তার সমতুল্যটাকে বলা হয় জড়তার ভ্রামক। তাহলে এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি। এখন আমরা এই ইকে ইজিক্যাল যদি এল স্কোয়ার বাই 2i এই ইকুয়েশনটা নিয়ে কাজ করি, তারা বলতেছে এই ইকের মান নাকি ধ্রুবক। এই যে কৌণিক গতিশক্তি ঘূর্ণন গতিশক্তিটা সমান করে দিয়ে দিচ্ছে তারা। তাহলে ইকে কনস্ট্যান্ট করলে আমরা আইরে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি আই সমানুপাতিক এল স্কোয়ার। তাহলে আই সমানুপাতিক যদি এল স্কোয়ার হয়, তাহলে I1 ডিভাইডেড বাই I2 সমান লিখতে পারবো L1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে L2 স্কোয়ার। এখন আমরা এই ইকুয়েশনটা নিয়ে যদি কাজ করি, জড়তার ভ্রামকের অনুপাত তারা এইভাবে দিয়ে দিছে, প্রথমটার হচ্ছে I, পরেরটার হচ্ছে 2i, আর এদিকে জানতে চাচ্ছে L1 বাই L2 হোল স্কোয়ার, মানে L1 বাই L2 রেশিওটা বের করতে হবে। এখন আই আর আই যদি কেটে আমরা তার রেশিও নেই, এখানে যেহেতু একটা স্কোয়ার আছে, এই যে L1 বাই L2 স্কোয়ার, সুতরাং আমরা L1 বাই L2 সমান লিখতে পারবো রুট ওভার 1 ডিভাইডেড বাই 2, মানে দাঁড়াইলো 1 ডিভাইডেড বাই রুট 2। তাহলে রেশিওটা আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। এই যে আনসার হচ্ছে 2 নাম্বারটা। আশা করি এতটুকু বুঝছো। আমি আবার একটু রিপিট করি কথাটা। আমরা জানতাম কৌণিক ভরবেগ এবং কৌণিক গতিশক্তির সাথে জড়তার ভ্রামক, এই তিনজনের মধ্যে যে রিলেশনটা, এটা হচ্ছে ইকে ইজিক্যাল এল স্কোয়ার বাই 2i। এই অবস্থায় আমরা ইকেরে কেন কেটে দিচ্ছি, ইকেরে কেটে দিয়ে বোঝাচ্ছে আসলে ও কনস্ট্যান্ট, ও চেঞ্জ হবে না। আর ইকে যখন কনস্ট্যান্ট, তখন এল এর সাথে আই এর সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক। ইট মিনস I1 বাই I2 সমান লিখতে পারবো L1 স্কোয়ার বাই L2 স্কোয়ার। এটা কিন্তু অলওয়েজ না, এটা তখনই যখন তার ইকেটা ধ্রুব সংখ্যা। আশা করি বাকি অংশটুকু বুঝছো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা আছে ঘূর্ণায়মান একটি বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে 2 কেজি মিটার স্কোয়ার, এটা তার আই এর মান দেওয়া আছে, এবং বস্তুটি যদি 10 স্কোয়ার ঝুল ঘূর্ণন গতিশক্তিতে ঘুরতে থাকে, তবে তার কতটুকু কৌণিক বেগের প্রয়োজন। এই সেম ইকুয়েশন আমরা জানতাম ইকে ইজিক্যাল হচ্ছে এল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 × I। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, একটু খেয়াল করে দেখো, এখানে ঘূর্ণন গতিশক্তির পরিমাণ হচ্ছে 10 স্কোয়ার, এল কৌণিক ভরবেগ এল এর মানটা জানতে যাচ্ছে, সরি কৌণিক বেগ জানতে চাচ্ছে, ভরবেগ না, কৌণিক বেগ জানতে চাচ্ছে। তো আমাদেরকে যদি কৌণিক বেগ জানতে চায়, কৌণিক ভরবেগ না, আসলে কৌণিক বেগ জানতে চাচ্ছে, তাহলে তখন আমরা এই ইকুয়েশনটা নিতে হবে না। কৌণিক বেগের সাথে জড়তার ভ্রামক এবং ইকের যে রিলেশনটা, এটা হচ্ছে ইকে ইজিক্যাল টু হাফ আই ওমেগা স্কোয়ার। ইকে ইজিক্যাল হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখানে কী দিয়ে দিচ্ছে দেখো, ইকের মান 10 স্কোয়ার, হাফ আয়ের মান দিয়ে দিচ্ছে 2, আর ওমেগা স্কোয়ারের মান বের করতে বলতেছে। তাহলে এই যে বোঝাই যাচ্ছে 2 আর 2 যদি ক্যান্সেল করে দিই, সুতরাং ওমেগা স্কোয়ার ইজগুলো হচ্ছে 10 স্কোয়ার। শুধু যদি ওমেগার মান বের করি রোড ওভার 100 ইট মিনস 10। আশা করি এতটুকু বুঝতে পারছো। জি, আপনার তাহলে আমাদের আনসার হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কত। সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি মানে ঘূর্ণন গতিশক্তি যেটা, এবং জড়তার ভ্রামকের অনুপাত কত জানতে চাচ্ছে। আমরা জানতাম ইকে ইজিক্যাল হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে ইকে যদি হাফ আই ওমেগা স্কোয়ার হয়, আমরা যদি আই রে এই পাশে নিয়ে আসি, তাহলে ইকে ডিভাইডেড বাই আই সমান হচ্ছে হাফ ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের ঘূর্ণন গতিশক্তি এবং জড়তার ভ্রামক, এই যে ঘূর্ণন গতিশক্তি মানে ইকে এবং জড়তার ভ্রামক মানে হচ্ছে আই, তার যে রেশিও এটা অবশ্যই ওমেগা এর বর্গের সমানুপাতিক। তার মানে দাঁড়াইলো কৌণিক বেগের সমানুপাতিক না, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, এটা অবশ্যই রাইট। রৈখিক বেগের সমানুপাতিক না, রৈখিক বেগের বর্গের সমানুপাতিক অবশ্যই না। এখানে রৈখিক বেগ এসে লাভ নাই, যেহেতু কৌণিক গতিশক্তি জানতে চাচ্ছে, তাহলে আমাদের কৌণিক বেগেরই নিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর জড়তা, এই যে জড়তা পরিমাপ করা হয় কি দিয়ে, ঘূর্ণায়মান বস্তুর জড়তা পরিমাপ করা হয় mr স্কোয়ার দিয়ে। আচ্ছা, এখানে কাহিনীটা কি একটু শোনো। কথাটা যদি এমন হইতো, ঘূর্ণায়মান না দিয়ে যদি বলতো বস্তুর জড়তা পরিমাপ করা হয় কি দিয়ে, ভর। জড়তা মানে হচ্ছে ভর, কিন্তু ঘূর্ণায়মান বস্তুর মানে ঘুরতেছে এমন একটা বস্তুর যে
জড়তা, এটা আসলে শুধু ভর দিয়ে হিসাব করা হয় না, এটার হিসাব করা হয় জড়তার ভ্রামক মানে আই দিয়ে। ঘুরতেছে এমন একটা বস্তুর জড়তা প্রমাপ করা আই দিয়ে, যেখানে আই হচ্ছে জড়তা ভ্রামক এবং আমরা জানতাম জড়তা ভ্রামক আই ইকুয়াল হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে অবশ্যই আমরা চাইলে এটারে এম না লিখে অবশ্যই আই সমান এম আর স্কোয়ার ওইটা দিয়ে লিখতে পারবো। আশা করি এতটুকু বুঝছো। তাহলে আনসার হবে এম আর স্কোয়ার। তাহলে কথাটা আবার একটু বলে ফেলি যে শুধু যদি বস্তুর জড়তা পরিমাপ করা হয় কী দিয়ে জানতে চাওয়া হয়, আনসার হবে ভর। কিন্তু যদি জানতে চাওয়া হয় ঘূর্ণায়মান বস্তুর জড়তা পরিমাপ করে কী দিয়ে, তাহলে আনসার হবে জড়তার ভ্রামক দিয়ে। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে জড়তার ভ্রামকের একক কোনটি? ভাই এটা তো খুবই সহজ। জড়তার ভ্রামক আই যেহেতু হচ্ছে এম আর স্কোয়ার, তাহলে আনসারটা আসবে কেজি ইন্টু হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আনসারটা কি আসবে? কেজি মিটার স্কোয়ার। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে, এটা একটু জেনে রাখা ভালো, টর্ক বা বলের ভ্রামক এটা হচ্ছে নিউটন মিটার, তার বা নিউটন মিটারের সমতুল্য এককটা হচ্ছে জুল, এটার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কৌণিক ভরবেগ যেটা আমরা এল দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড অথবা এম এল স্কোয়ার টি ইনভার্স 1। আর জড়তার ভ্রামক যেটা আই সমান হচ্ছে এম আর স্কোয়ার মানে কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে এম এল স্কোয়ার দিয়ে মাত্রা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়াইলো? জড়তার ভ্রামকের একক কোনটি? জড়তার ভ্রামকের একক মানে হচ্ছে কেজি মিটার স্কোয়ার, যেহেতু আই সমান এম আর স্কোয়ার। খুন্তি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা জানতাম। সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী আই ইকুয়াল হচ্ছে আই অফ জি প্লাস এম এইচ স্কোয়ার। একটু মনে রাখি আমরা, আই ইকুয়াল টু আই অফ জি প্লাস এম স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সমগ্র অংশের ভর, আর যে দুইটা সমান্তরাল অক্ষ নেওয়া হবে তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এইচ। আই ইকুয়াল টু আই অফ জি প্লাস এম স্কোয়ার। এই ক্ষেত্রে এটারে মাঝে মধ্যে উল্টায় দেখলাম এভাবেও লিখতে পারে, আই অফ জি ইকুয়াল টু তখন কিন্তু আসবে আই মাইনাস এম স্কোয়ার। তাহলে অলওয়েজ আইটা আই অফ জি এর চেয়ে বড় হবে, কারণ আই হচ্ছে যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আর আই অফ জিটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। আমরা জানি কোনো বস্তুরে অলওয়েজই ভর কেন্দ্রগামী যে অক্ষটা থাকবে তার সাপেক্ষে ঘোরাতে সহজ হবে বিদায় জড়তা ভ্রামকটা কম আসবে, আর তার তুলনায় ভর কেন্দ্র থেকে আমরা যেদিকেই সরাই না কেন অবশ্যই তার চেয়ে বেশি কষ্ট হবে, এই জন্য জড়তা ভ্রামক বেশি আসবে। তাহলে আই হচ্ছে যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, আই অফ জি হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস এম এইচ স্কোয়ার। তাহলে আনসার হবে আই ইকুয়াল টু আই অফ জি প্লাস এম স্কোয়ার। 4 নাম্বারটা, কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে, জড়তার ভ্রামক মানে আই নির্ভর করে বলতে ভর ও ঘূর্ণনকের উপর। হ্যাঁ অবশ্যই ভর এবং ঘূর্ণনকের উপর নির্ভর করে, আয়তন অবশ্যই না, কৌণিক ভরবেগ অবশ্যই না, কৌণিক বেগ এসবের অবশ্যই না। জড়তার ভ্রামক যেটা আমরা জানতাম আই ইকুয়াল হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে একটা অক্ষ থেকে বস্তুরে যতটুকু দূরত্বে ঘোরানো হবে তার ডিস্টেন্স বা ব্যাসার্ধ ভেক্টর যেটা দূরত্বটা হবে আর এম হচ্ছে তার ভর। তাহলে যে পথে ঘোরানো হচ্ছে বা অক্ষ থেকে যে দূরত্বটা এটা হচ্ছে আর তার ভর, এই দুটো জিনিসের উপর নির্ভর করে, যে ভর এবং ঘূর্ণনকের উপর। পরবর্তী প্রশ্নতে বলা আছে নিচের কোনটি স্কেলার রাশি? বলের ভ্রামক। বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক, এটা অবশ্যই ভেক্টর রাশি। কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল, ভেক্টর রাশি। কেন্দ্রমুখী বল এফ, অবশ্যই ভেক্টর রাশি। জড়তার ভ্রামক এটা অবশ্যই স্কেলার রাশি। জড়তার ভ্রামকের কোনো দিক হয় না বিদায় এটা অবশ্যই স্কেলার রাশি। একটু মনে রাখো, আসলে আমরা সহজেইভাবে বলি যে সকল ভ্রামক ভেক্টর রাশি একটা ভ্রামক ব্যতীত, আর এটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের কোনো দিক হয় না, এটা অবশ্যই একটা স্কেলার রাশি। তাহলে আবার বলতেছি, সকল ভ্রামক ভেক্টর রাশি জড়তার ভ্রামক ব্যতীত। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি চাকার জড়তার ভ্রামক তার আই দেয়া আছে 5 × 10³ কেজি/মিটার কিউব এবং এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করতেছে। এই যে প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করতেছে, এইসব ইনফরমেশন আসলে ওমেগা বা কৌণিক বেগ বের করার জন্য বলে দেয়। চাকাটি 20 সেকেন্ডে থামানো হলে ইহার কৌণিক ত্বরণ মানে আলফা এর মান জানতে চাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বুঝতেছিলাম তার আই দেওয়া আছে, এটি প্রতি সেকেন্ডে এতবার ঘুরতেছে। তাহলে ইনিশিয়ালি ওমেগা নট যেটা, এটা যদি আমরা 2πn/t দিয়ে বের করি তাহলে আনসারটা আসবে 2π, এখানে n এর মান আসবে 20 বার প্রতি সেকেন্ডে, তাহলে 40 × π, এটা তার ওমেগা নট। শেষে থামানো হয়েছে, ইট মিনস তার ওমেগার মান হচ্ছে 0। ওমেগা নট না, সরি, এটা হচ্ছে ওমেগা। শেষে যেহেতু থেমে গেছে তাহলে তার কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ যেটা, এটা হয়ে যাবে 0। জানতে চাচ্ছে আলফা, এবং এখানে আই এর মান দেওয়া আছে। আমরা জানতাম কৌণিক বেগ জড়তার ভ্রামক আই সমান, আই যদি বের করতে আই যেহেতু দেওয়া আছে, আমাদের ফাইনাল উদ্দেশ্য যেহেতু আলফা বের করা এবং 20 সেকেন্ডে থামানো হয়েছে, আমার মনে হয় না আই কাজে লাগবে। তাহলে ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট মাইনাস আলফা ইন্টু টি। এখানে মাইনাস কেন দিচ্ছি আবার বলি, কারণ যেহেতু থামানো হচ্ছে বলতেছে তাহলে অবশ্যই তার মধ্যে একটা মন্দন সৃষ্টি হচ্ছে, তাই এই মন্দনটাই বের করতে বলতেছে। কৌণিক ত্বরণ কত হবে, মানে ত্বরণ আর মন্দন যেটাই বলো আর কি, বেগ পরিবর্তনের হারটা বের করতে বলছে। তাহলে এটা 0, ওমেগা নটের মান হচ্ছে 40π মাইনাস আলফার মান জানি না, টাইম হচ্ছে 20 সেকেন্ড। এই যে 20 সেকেন্ডে থামানো হয়েছে, তাহলে এখন যদি আমরা 20 আলফা বের করতে যাই 40 × π, এটা কেটে দিলে সুতরাং আলফার মান আসবে 2 × π। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে
একটি চাকার জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কোয়ার, চাকাটি এত ঘূর্ণন গতিশক্তিতে ঘুরলে এর কৌণিক বেগের প্রয়োজন। তাহলে জড়তার ভ্রামক এটা হচ্ছে তার আই এর মান, এত ঘূর্ণন গতিশক্তি এটা হচ্ছে তার ইকে এর মান, কৌণিক বেগের প্রয়োজন হবে মানে ওমেকা জানতে চাচ্ছে। তো আমরা জানতাম ইকে ইজিক্যাল হচ্ছে হাফ আই ওমেকা স্কোয়ার। তাহলে ইকে এর মান তারা দিয়ে দিছে, এটা হচ্ছে 10⁵, হাফ আই এর মান দিয়ে দিছে 5, আর ওমেকা স্কোয়ারের মান জানি না। এটা যদি এই পাশে চলে আসে তাহলে আসলো 2 × 10⁵ ডিভাইডেড বাই হচ্ছে 5, এটা হচ্ছে ওমেকা স্কোয়ারের মান। তাহলে আমরা যদি শুধু ওমেকা বের করতে যাই, রোড ওভার 2 × 10⁵ ডিভাইডেড বাই 5, ক্যালকুলেটার চাপলে যা আসে তাই। আমরা একটু ক্যালকুলেটার চেপা দেখি, তাহলে আসলো 2 × 10⁵ ডিভাইডেড বাই 5 রোড ওভার আর্মস। তাহলে আনসারটা আসবে 200। তাহলে আনসারটা আসবে 200 রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে এতবার করে ঘুরতেছে। যেহেতু ঘুরতেছে তাহলে এটা আসলে কৌণিক গতিশক্তি, এটা বলার দরকার নাই। প্রতি মিনিটে 602 বার ঘুরতেছে, এটা থেকে আসলে ওমেকা বের করার জন্য বলতেছে। আমরা জানি ওমেকার একটা ইকুয়েশন হচ্ছে 2πn/t, এত সেকেন্ডে এতবার ঘুরানো হচ্ছে, এইসব ইনফরমেশন আসলে ওমেকা বা কৌণিক বেগ বের করার জন্য দিয়ে দেয়। তাহলে 2πn এর মান হচ্ছে 602, টাইম কত প্রতি মিনিটে যেহেতু বলতেছে তাহলে ডিভাইডেড বাই 60। তাহলে এখান থেকে আমরা ওমেকা পেয়ে গেছি। জানতে চাচ্ছে জড়তার ভ্রামক আই কত। তাহলে আমরা জানতাম ইকে ইজিক্যাল হচ্ছে হাফ আই ওমেকা স্কোয়ার। তাহলে শুধু যদি আই বের করতে হয় তাহলে 2 × ইকে ডিভাইডেড বাই হচ্ছে ওমেকা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি সবগুলো মান ইনপুট দিই তাহলে পেয়ে যাবো। আমি একটু বের করতে যাচ্ছি 2 × ইকে, ইকের মান দিছে 2400, আর ওমেকা যদি এখান থেকে বের করি তাহলে 2 × 3.1416 ইন্টু হচ্ছে 602 ভাগ হচ্ছে 60। তাহলে আনসার আসতেছে 63.64, সাথে একটা স্কোয়ার আছে। তো আমরা যদি এখন এটা সলভ করতে যাই তাহলে আসলো 2 × 2400 ডিভাইডেড বাই আর্মস স্কোয়ার, মানে আগে যেটা আসছিল। তাহলে 1.21 কেজি পার মিটার স্কোয়ার, এই যে 1.1 কেজি পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তার আই এর মান। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে একটি পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক কত। আচ্ছা, মনে আছে কিনা, আমরা যদি ধরুন এটা একটা চাকতি, তাহলে আমরা যদি তার ঠিক ভর কেন্দ্রগামী একটা অক্ষ নিই, এটার সাপেক্ষে জড়তা ভ্রামক যেটা আসে এটা সমান আসে আই সমান কী লিখতে পারি আমরা, আই সমান আসে mr² ডিভাইডেড বাই 2, mr² ডিভাইডেড বাই 2। আর আমরা যদি কোনো একটা ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে যাই, তাহলে এটা তোমাদের মনে আছে কিনা, কোনো একটা ব্যাসের সাপেক্ষে যদি জড়তা ভ্রামক বের করতে যাই তাহলে তার আই সমান আসবে mr² ডিভাইডেড বাই 4। এটা আসলে সমান্তরাল লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে প্রমাণ করা যায়। এটার যদি আমরা আই অফ জেড ধরি, এটা যদি আই অফ এক্স ধরি, এটা যদি আই অফ ওয়াই ধরি, তাহলে এই আই অফ এক্স এবং আই অফ ওয়াই দুজন আসলে সমান হয়। কারণ ব্যাস যখন নিব আমরা, একটা বৃত্তের যেদিকেই ব্যাস দেই না কেন তার ঘোরাতে আসলে সমান পরিমাণ কষ্ট হবে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাতে যে পরিমাণ কষ্ট, ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাতে ঠিক একই পরিমাণ কষ্ট হয় বিদায় এই দুইটা সমান আসবে। তাহলে আমাদের হিসাব অনুযায়ী আই অফ জেড ইজিক্যাল হচ্ছে আই অফ এক্স প্লাস আই অফ ওয়াই। এখানে যেহেতু ঠিক ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং তলের লম্ব বরাবর যায়, তাহলে আই অফ জেডটা আসবে mr² বাই 2, আর এটাও ধরলাম আই, এটাও ধরলাম আই, তাহলে 2i ইজিক্যাল টু হচ্ছে mr² বাই 2। তাহলে যদি শুধু আই বের করতে যাই তাহলে আনসার আসবে mr² ডিভাইডেড বাই 4। তাহলে আনসারটা আসবে mr² ডিভাইডেড বাই 4। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্ন বলা আছে গোলাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শক এর সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হতো। তাহলে এই হিসাব অনুযায়ী আমরা যদি ঠিক মাঝ বরাবর একটা অক্ষ নেই, জানতাম তার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে mr² ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা একটা স্পর্শক নেই তাহলে তার সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা পাওয়া যায়, স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান হচ্ছে 3mr² বাই 4। এটা আপাতত একটু মুখস্থ রাখো, যদি ওইটার প্রমাণ করা যায়। তাহলে এটা যেহেতু 3mr² বাই 4, এখন যদি আমরা কে বের করি রোড ওভার আই ডিভাইডেড বাই এম এই ফর্মুলা দিয়ে, তাহলে তার কে পাওয়া যাবে √3/2r, √3/2r। এখানে যদিও এই অপশনটা নাই মনে হচ্ছে, √3/2 হওয়া উচিত, পুরোটার উপরে রোড আসবে না আসলে, যেহেতু এটা আনসারটা আসবে এমন যে mr² বাই 2। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে ফেলে দেখি তো, mr² বাই 2 প্লাস আসলে আরও mr²। ও সরি, তাহলে 2 যদি লসাগু নেই তাহলে আনসার আসতেছে 3mr²। অভিলম্বভাবে গমন করে স্পর্শকের সাপেক্ষে, ও আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে তাহলে 3mr² বাই 2, এটা হচ্ছে তার আই।
সুতরাং এখন যদি আমরা তার কে বের করতে যাই তাহলে এটা আসবে √3/2 ইন্টু হচ্ছে আর, তাহলে √3/2 ইন্টু আর, তাহলে আনসারটা হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, √3/2 ইন্টু হচ্ছে আর। পরবর্তী প্রশ্নতে বলা আছে এম ভরের এবং এল দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রমণ। আচ্ছা, এম ভর আর এল দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এই পুরোটার ভর এম, দৈর্ঘ্য এল, মধ্যবিন্দু দিয়ে যদি একটা অক্ষ নেই তাহলে তার জড়তা ভ্রমণ আই সমান জানতাম আমরা mL²/12। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এবং যদি ঠিক তার প্রান্ত দিয়ে যায় তখন আই সমান আসবে mL²/3। এই দুটো একটু মনে রেখো। তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু দিয়ে বলতেছে তাহলে আনসারটা আসবে mL²/12। আমরা জানি মাঝখান দিলে কষ্ট কম হয়, প্রান্তে নিলে জড়তার ভ্রমণ আসলে বেড়ে যায়, এবং শুধু বেড়েই যায় না, 4 গুণ বেড়ে যায়। বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রমণ নিচে কোনটি? এই যে বৃত্তাকার চাকতি বলছে পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে, এই যে 3mr²/2, একটু আগে যেটা প্রমাণ করছিলাম 3mr²/2। কিন্তু কেন্দ্রগামী যদি বলতো তাহলে জাস্ট mr²/2 আসতো। গোলাকার চাকতি বা পাতের পৃষ্ঠের অবিলম্বে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ক্ষেত্রে কোনটি আসবে? এখানে যেহেতু জাস্ট পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী বলতেছে তার মানে এটা, কিন্তু যদি স্পর্শক বলতো তখন হচ্ছে এটা নিতাম আমরা। তাহলে মাঝ বরাবর গেলে ইকুয়েশনটা আসবে আই সমান mr²/2। যদিও এমন কিছু বলছে না, এটা তোমার নিজে দেখে বুঝে নিতে হবে, কিন্তু যদি স্পর্শক কথাটা উল্লেখ করতো তখন আনসারটা আসতো 3mr²/2। তাহলে এখন যেহেতু জাস্ট পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী বলছে তাহলে মাঝ বরাবর গেলে আনসারটা আসবে mr²/2। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতি তার সাথে লম্ব বরাবর কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতিটির জড়তা ভ্রমণ কত? তাহলে ব্যাসার্ধ এর লম্ব বরাবর ঘুরতেছে, তাহলে অবশ্যই mr²/2। এখানে স্পর্শকের কথা উল্লেখ করছে না। পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? পাতলা বৃত্তাকার চাকতির কে সমান আসতেছে আই সমান আসে mr²/2 আর কে সমান আসে r/√2। এই যে কে সমান r/√2, 3 নাম্বার। পরবর্তী প্রশ্ন আছে কোনো নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রমণ কত হবে? আমরা জানতাম চক্রগতির ব্যাসার্ধর সাথে তার যে সম্পর্ক আই সমান হচ্ছে mk², তাহলে আই এর সাথে কে এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এই অবস্থায় তার কে যদি অর্ধেক করা হয়, যেহেতু বলছে অর্ধেক করা হলো, তাহলে তার জড়তার ভ্রামক আই সমান আসবে 4/1 যেহেতু এটা বর্গের সমানুপাতিক, তাহলে এটা অর্ধেক করলে 1/2 যখন স্কোয়ার করব তাহলে এটা আসবে 4/1, তাহলে আই হয়ে যাবে 1/4 বা 1/4। পরবর্তী প্রশ্নে বলা আছে কোনো সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? আচ্ছা, আমরা একটা সরু সুষম দণ্ড নিলাম, ঠিক তার মাঝ বরাবর নিলে ইকুয়েশন আসে আই সমান mL²/12। যদি তার ভর m এবং দৈর্ঘ্য l হয় তাহলে আনসারটা আসবে mL²/12। কিন্তু যদি প্রান্ত বরাবর অক্ষ যায় তখন আই সমান আসবে mL²/3। তাহলে প্রান্তের মাঝের তুলনায় প্রান্তে নিয়ে আসলে জড়তার ভ্রামক 4 গুণ বেড়ে যায়। উল্টায় বলা যায় প্রান্ত থেকে মাঝে নিলে জড়তার ভ্রামক 4 গুণ কমে যায়। এখন বলতেছে সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে মানে এই যে প্রান্তে দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে এই যে এটার সাপেক্ষে জড়তার ভ্রামক ওই দণ্ডের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের 4 গুণ। তাহলে মধ্যবিন্দু দিয়ে যেটা যায় তার সাপেক্ষে এটাতে অবশ্যই 4 গুণ হবে, তাহলে আনসার হবে 4 গুণ। ওকে, পরবর্তী প্রশ্নে বলা আছে একটি চাকার বর দেয়া আছে এবং চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে, জড়তার ভ্রামক কত হবে? তাহলে যেহেতু চাকার বর দেয়া আছে এটা হচ্ছে তার m এবং চক্রগতির ব্যাসার্ধ মানে হচ্ছে k, ডিরেক্ট চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া আছে, তাহলে আমরা জানতাম আই সমান ডিরেক্ট আসবে m × k²। যখন চক্রগতির ব্যাসার্ধ দিয়ে দিবে তারা, তখন একটা জিনিস মনে রেখো, বস্তুটা দেখতে কেমন, অক্ষটা কোন দিকে যাচ্ছে এইসব কনসিডার করার কোনো দরকার নাই। অলওয়েজ আই = mk²। কখন? যখন তার ভর এবং চক্রগতির ব্যাসার্ধ মানে চক্রগতির ব্যাসার্ধ কথাটা উল্লেখ করা হয়ে যাবে, তখন আর আমাদের অন্য কিছু কনসিডার করার দরকার নাই যে এটা দেখতে কেমন, অক্ষটা কোন দিকে যাচ্ছে, ডিরেক্ট আই অলওয়েজ mk²। তাহলে এখানে m এর মান 10 আর k এর মান হচ্ছে 0.5, এটা যেহেতু হোল স্কোয়ার তাহলে আনসার আসবে 0.5² ইন্টু হচ্ছে 10, গুণ করে দিলে 0.5² ইন্টু হচ্ছে 10, আনসার আসবে 2.5, তাহলে 2.5 কেজি মিটার স্কোয়ার। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে 2 গ্রাম ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, বস্তুটির জড়তা ভ্রামক কত? দেখো এরকম ছোট বরের বস্তুরে নির্দিষ্ট সুতা দিয়ে বেঁধে ঘোরানো হচ্ছে, ডিরেক্ট আই সমান mr²। এটা জাস্ট কণার জড়তার ভ্রামকের সূত্র পড়ে যাবে। তাহলে m এর মান 2 গ্রাম যেহেতু, তাহলে 2 রে 1000 দ্বারা ভাগ করতে হবে, ইন্টু r এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার মানে 0.1²। তাহলে এটা আসবে
0.002 ইন্টু 0.1 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর চাপলে আসবে 2 ইন্টু 10 ইনভার্স 5, 2 ইন্টু 10 ইনভার্স 5 মানে এই যে দেখো 1 2 3 4 5। তাহলে অবশ্যই আনসার হচ্ছে প্রথমটা, 2 ইন্টু 10 ইনভার্স 5, হ্যাঁ 2 ইন্টু 10 ইনভার্স 5, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতি এবং একটি রিংয়ের কেন্দ্র দিয়ে অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত কত আসবে। আচ্ছা প্রথমে কে নিব বৃত্তাকার চাকতি, তাহলে একই ভর এবং ব্যাসার্ধ, তাহলে বৃত্তাকার চাকতির জন্য ইকুয়েশন আসবে m r²/2 এবং রিং, শোনো রিংয়ের ক্ষেত্রে এটির ইকুয়েশন হচ্ছে m r²। তাহলে এটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আনসারটা আসবে 1/2, তাহলে আনসার আসবে 1:2। এটা হচ্ছে তার আই এর রেশিও, তার মানে I1/I2। এখন যদি চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলা হয়, আমরা জানি আই এর সাথে কে সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, তাহলে এটার অবশ্যই রুট করতে হবে। তাহলে আমরা যদি এখন K1/K2 বের করতে যাই তাহলে আনসার আসবে 1/√2। আচ্ছা যারা এটা বুঝছো না তারা আবার শুনো, আমরা ফার্স্টে আই এর রেশিও বের করছি, তারপরে কে এর রেশিও বের করছি। এখন আই এর রেশিওটা কীভাবে বের করলাম, প্রথমে কি নিতে হবে বৃত্তাকার চাকতি মানে m r²/2। আর রিং যদি হয়, এখন রিংয়ের ক্ষেত্রে যে হিসাবটা ধরো এটা হচ্ছে রিংটা অ্যাকচুয়ালি, তো রিং তো অবশ্যই মাঝে কিছু থাকে না ফাঁপা, তখন তার ডিরেক্ট যে ইকুয়েশনটা আসে I সমান জাস্ট m r², যেখানে m হচ্ছে ভর আর হচ্ছে ডিরেক্ট রিংয়ের ব্যাসার্ধ। যখন আমরা যে হাতে রিং পরি এই আকৃতির কোনো বস্তুর যদি জড়তার ভ্রামক বের করতে বলা হয় তাহলে I সমান ডিরেক্ট আসবে m r²। তাহলে এই বৃত্তাকার চাকতির জন্য m r²/2 আর রিংয়ের জন্য হচ্ছে m r²। তাহলে দুইটা রেশিও নিলে m r² ক্যান্সেল 1/2, তাহলে যদি বর্গমূল করি তাহলে 1:√2। পরবর্তী প্রশ্নতে বলা আছে সমকৌণিক বেগে ঘূর্ণনত বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামকের সমানুপাতিক, জড়তার ভ্রামকের ব্যস্তানুপাতিক, জড়তার ভ্রামকের বর্গের সমানুপাতিক, জড়তার ভ্রামকের বর্গের ব্যস্তানুপাতিক, কিছু অপশন দিছে আর কি। তো সমকৌণিক বেগে ঘুরতেছে, সমকৌণিক বেগে মানে ওমেগা কনস্ট্যান্ট, তাহলে ই কে সমান যদি হয় ½ I⍵², সমকৌণিক বেগে ঘুরতেছে মানে ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইগের সাথে আই এর সম্পর্ক অবশ্যই শুধু সমানুপাতিক, তাহলে তার ঘূর্ণন গতিশক্তি জড়তার ভ্রামকের ডিরেক্ট সমানুপাতিক, ই কে সমানুপাতিক আই। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি চুঙ্গের ভর এত, একটা চুঙ্গ বলছে কিন্তু তার ভর এত, তার এম দেওয়া হয়ে গেছে এবং অক্ষ থেকে জড়তার ভ্রামক এবং অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আই দেওয়া হয়ে গেছে। জানতে চাচ্ছে ঘূর্ণায়মান চুঙ্গটির ব্যাসার্ধ কত। তো চুঙ্গ আকৃতির কোনো বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে m r²/2। তাহলে এখানে কী কী দেওয়া হয়ে গেছে, আই এর মান 0.1, এই যে এটা হচ্ছে আই, তারপরে তার ভর দেওয়া হয়ে গেছে 5, আর এর মান জানি না বের করতে হবে /2। তাহলে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2 × 0.1 / 5, এটা হচ্ছে r² এর মান। তাহলে আর বের করতে হলে আনসারটা রুট করে দিতে হবে, তাহলে 2 × 0.1 / 5 যা আসলো 0.04। তাহলে এই যে 0.04 এটার যদি রুট করে দেই তাহলে আনসারটা পাওয়া যাবে 0.2 মিটার, তাহলে আনসারটা আসবে 0.2 মিটার। আশা করি বুঝছো। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 87 নিজ অক্ষে ঘূর্ণায়মান একটি নীরের সিলিন্ডারের ভর দেওয়া আছে, তার জড়তা ভ্রামক দেওয়া আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ কত জানতে চাচ্ছে। আমরা জানতাম যে নীরের সিলিন্ডারের জড়তা ভ্রামক আই সমান হচ্ছে m r²/2। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আই সমান হচ্ছে 0.25 ইন্টু এম এর মান আমরা 500 গ্রাম যেহেতু 0.5 দিয়ে দিলাম, r²/2। তাহলে যদি r² বের করতে হয় তাহলে 2 × 0.25 / হচ্ছে 0.5, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 0.5, সুতরাং r² এর মান আসবে 1, এটা রুট করে দিলে আর এর মান আসবে 1 মিটার। যদিও এখানে অপশনে দেখতে পাচ্ছি না, বাট কিছু করার নাই, এটার আনস অবশ্যই হচ্ছে 1 মিটার। হয়তো কোনো একটা ইনফরমেশন এখানে কোথাও ভুল হয়েছে, কিন্তু আমাদের আইডিয়া ঠিক রাখতে হবে। নীরের গোলকের জড়তা ভ্রামক আই মানেই হচ্ছে m r²/2। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। সঠিক নয় বলছে কিন্তু কৌণিক ভরবেগ L হচ্ছে m r²ω, হ্যাঁ এটা অবশ্যই রাইট। এই জায়গাটা হচ্ছে I⍵, L সমান কিন্তু I⍵, এটা রাইট, এটা লেখা যায় অবশ্যই। আচ্ছা তারপর এটা হচ্ছে mv²/ω, এটা অবশ্যই রাইট, এটাও রাইট। mv⍵², আচ্ছা এরকম কোনো ইকুয়েশন তো হয় না। mv/r, mv হচ্ছে r × ω, v হচ্ছে r × ω, r² ω, mv⍵² এরকম কোনো ইকুয়েশন হয় না, তাহলে এটাও রাইট। তার মানে আমাদের জন্য আনসার হবে 2 নাম্বারটা, কৌণিক ভরবেগ L সমান mv/r। তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। তাহলে হবে না যেহেতু বলছে, সঠিক নয় যেহেতু বলছে, mv⍵² আসলে এরকম কোনো ইকুয়েশন হয় না। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে
89 প্রশ্নে বলা আছে কৌণিক ভরবেগ হলো ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলের সমান। আচ্ছা কৌণিক ভরবেগ এটা পরে পড়তেছি। কৌণিক ভরবেগ তো এল সমান হচ্ছে আর ক্রস পি। তাহলে এর যেহেতু আর ক্রস পি, তাহলে ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগ ভেক্টর গুণফলের সমান। হ্যাঁ এটা অবশ্যই রাইট। জড়তার ভ্রামক ও রৈখিক ভরবেগ অবশ্যই না। কৌণিক ভরবেগ ও ভেক্টর গুণফল অবশ্যই না। রৈখিক ভরবেগ না অবশ্যই না। রৈখিক ভরবেগ ও ভেক্টর আগে রৈখিক বেগ বললে হবে না, এটা রৈখিক ভরবেগ পরে হতে হবে। ব্যাসার্ধ ও রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলের সমান, মানে আর ক্রস পি। এটারে সিকোয়েন্স ব্রেক করা যাবে না, আমরা জানি যে হচ্ছে এইগুলো বিনিময় সূত্র মানে না। তাহলে আর ক্রস পি, তার মানে আমাদের প্রথমটাই রাইট। আচ্ছা 90 নম্বর প্রশ্ন বলা আছে নিচের কোন সম্পর্কটি সঠিক। সঠিক যেহেতু বলছে আর ক্রস এফ, এল সমান আর ক্রস এফ হয় না, আর ক্রস পি হইলে রাইট হতো। এটা না, আর ক্রস পি, হ্যাঁ এটা অবশ্যই রাইট। এটা অবশ্যই না, এটারে আবার মাইনাস দিলে রাইট হয়ে যেত, মাইনাস পি ক্রস আর দিলে রাইট হইতো। বলে একদম সহজ, তোমরা জানো। কৌণিক ভরবেগের একক কোনটি? কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল, এল সমান হচ্ছে আর এম ভি। তাহলে একক যদি জানতে চাই, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কেজি, এটা আবার মিটার পার সেকেন্ড। তাহলে দাঁড়াইলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড মানে লাস্টেরটা। ওকে, পরেরটা হচ্ছে ভরবেগের ভ্রামক এর মাত্রা কোনটি? ভরবেগের ভ্রামক মানে হচ্ছে কৌণিক ভরবেগ, এল জানতে চাচ্ছে। তাহলে এল এর ভরবেগের ভ্রামকের মাত্রা, মনে রেখো শুধু ভরবেগ না, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। ভরবেগের ভ্রামক মানে হচ্ছে কৌণিক ভরবেগ, এর মাত্রা জানতে চাচ্ছে। তো এল যদি বের করতে হয়, এল মানে হচ্ছে আর ক্রস পি। তাহলে মাত্রা যদি বের করতে হয়, আমরা জানতাম আর যেটা, আর এর মাত্রা হচ্ছে এল, আর পি মানে হচ্ছে এম এল টি ইনভার্স 1। তাহলে দাঁড়াইলো এম এল স্কোয়ার টি ইনভার্স 1। এটা হচ্ছে ভরবেগের ভ্রামকের মাত্রা, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 1। পরবর্তী প্রশ্নতে বলা আছে কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? সেম, এম এল স্কোয়ার টি ইনভার্স 1, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। কৌণিক ভরবেগের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 1। সেম জিনিসটা বারবার রিপিট হচ্ছে। কৌণিক ভরবেগের একক কোনটি? কৌণিক ভরবেগ যেহেতু, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এই জন্য আসে এম এল স্কোয়ার টি ইনভার্স 1। ওকে, পরবর্তী প্রশ্নতে বলা আছে 99 ডাইভিংয়ের লাফ দেওয়ার সময় সাঁতারুর জড়তার ভ্রামক ধ্রুবক নাকি কৌণিক ভরবেগ ধ্রুবক নাকি কৌণিক ত্বরণ ধ্রুবক নাকি কৌণিক বেগ ধ্রুবক? আচ্ছা আমি একটু বলি। যখন যারা ডাইভিং করে তারা দেখবে যে হচ্ছে অনেক উপর থেকে লাফ দেওয়ার সময় তারা আসলে নিজের অনেকটা গুটায় আনে। তো এরকম গুটায় নিলে যেটা হয়, তাদের মাস যেটা, ভর যেটা, এটা আসলে একটা জায়গায় সীমিত রাখতে চায়, ছড়াই ছিটায় রাখতে চায় না। তো নিজের গুটায় নেওয়ার ক্ষেত্রে যেটা হয়, তাদের আইটা কমে যায়। এখন আমরা জানতাম কৌণিক ভরবেগ এল ইজিক্যাল হচ্ছে আই ইনটু ওমেগা। তো এই ক্ষেত্রে যেহেতু বাহির থেকে কোনো ফোর্স দেওয়ার সুযোগ থাকে না লাফ দেওয়ার পর, তো বাহির থেকে যেহেতু কোনো ফোর্স দিতে পারবে না, তাহলে অবশ্যই তার এলটা জিরো হয়ে যায়। তো বুঝো একটু, মানে এল কি বলতেছি, টাওটা জিরো হয়ে যায়। তো টাও যখন জিরো হয়, আসলে কথাটা বেশ ঝামেলার। টর্ক যখন জিরো হয়, কোনো বস্তুর উপর যখন টর্ক দেওয়া হবে না, তখন আসলে এল কনস্ট্যান্ট থাকবে। এল হচ্ছে কনস্ট্যান্ট। এটা এরকম একটা ইকুয়েশন থেকে আসছে। আমরা জানতাম ডিডিটি অফ এল ইজগুলো হচ্ছে টাও। এখন যদি আমরা ডিডিটি অফ এল যদি টাওয়ের মাঝে যদি জিরো লিখে ফেলি, তাহলে এল অবশ্যই কনস্ট্যান্ট হয়ে যাবে। এল যদি কনস্ট্যান্ট হয়, তারা আসলে এটাই জানতে চাচ্ছে যে ডাইভিংয়ে লাফ দেওয়ার সময় তার এল কনস্ট্যান্ট, আর এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। আনসার হচ্ছে 2 নাম্বারটা, একটু মনে রেখো। পরবর্তী প্রশ্নে বলা আছে চিত্রে বলের ভ্রামক টাও হলে নিচের কোনটা সঠিক? আমরা কি জানতাম? টাও ইজগুলো হচ্ছে আর ক্রস এফ। কি? আর ক্রস এফ, আর ক্রস এফ। এখানে ভেক্টর সাইনগুলো একটু খেয়াল করে রাখবে। এখানে টাও ভেক্টর সাইন দেওয়া নাই, আর নাই, এফ নাই। কিন্তু এখানে চিত্র দেখে যেটা বোঝা যাচ্ছে, বলটা যেহেতু এরকম একটা ডিরেকশন দিয়ে দিছে এবং বলের থেকে তার লম্ব দূরত্ব যেটা, এটা হচ্ছে অবশ্যই ডি। তাহলে আমরা টর্কের মান বের করার জন্য যে ইকুয়েশনটা জানি, বল ইন্টু বল থেকে তার লম্ব দূরত্ব। এখানে যেহেতু ভেক্টর সাইন দেওয়া নাই, তাহলে আনসার হবে ডি এবং এফ, এই দুইটার গুণফলের সমান। আনসার হচ্ছে 2 নাম্বারটা। আবার বলি, জাস্ট এরকম মুখস্থ কইরো না যে আর ক্রস এফ। টর্কের পরিচয়টা শোনো, বল ইন্টু বল থেকে তার লম্ব দূরত্ব। এই চিত্রটা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বলটা দেয়া হচ্ছে, এই বলের সাথে লম্ব যে দূরত্বটা, এটা অবশ্যই আর না, এটা হচ্ছে ডি। তাহলে আনসারটা আসবে ডি এবং এফ এর জাস্ট গুণফলের সমান। এখানে এটা দ্বারা ক্রস বোঝানো হচ্ছে না, কারণ এখানে দুইটার উপর ভেক্টর সাইন নাই। অথবা ভেক্টর সাইন থাকলেও এটা ডি ক্রস এফ হইতো, কারণ আমরা জানতাম যে ব্যাসার্ধ ভেক্টর মানে যে আর হতে হবে তা না, লম্ব দূরত্ব যেটা মিন করে ওইটার সাথে এফ এর ভেক্টর গুণফল নিতে হবে। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে কোনো অক্ষ সাপেক্ষে বস্তুতে প্রযুক্ত বলের মান এবং অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলা হয়? এই যে প্রযুক্ত বলের মান এবং লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক।
এই যে টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে একটু আগে যেটা বলছিলাম আর এবং এফ এর গুণফল। আমরা যখন মান নিয়ে কথা বলবো তখন ডট ক্রস নিয়ে কোনো কিছু বলার দরকার নাই। বলের মান আর অক্ষ থেকে লম্ব দূরত্ব, এই যে বলের মান আর লম্ব দূরত্ব এই দুটোর গুণফলে আসলে টর্ক বলা হয়। পরবর্তী প্রশ্নতে 99 নম্বর প্রশ্ন, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নির্দেশ করে? শোনো, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার যেটা এটা নির্দেশ করে বল, আর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার যেটা এটা নির্ভর হচ্ছে টর্ক, এটা নির্দেশ করে হচ্ছে টর্ক। তাহলে একটু মনে রাখো, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার মানে বল, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে টর্ক। তাহলে আনসার হচ্ছে 3 নম্বর। পরবর্তী প্রশ্ন বলা আছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এই যে টর্কের সমান, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বলের সমান। ব্যাসার্ধ ভেক্টর মানে আর এবং প্রযুক্ত বল এর ভেক্টর গুণফলকে কি বলে? টর্ক। পরবর্তী প্রশ্ন বলা আছে ব্যাসার্ধ ভেক্টর বল এর ভেক্টর গুণফলকে টর্ক। সেম প্রশ্ন ঘুরাই পেরায় আসতেছে। এই যে নিচের কোন সমীকরণটি সঠিক? দেখো, টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এফ ক্রস আর না, পি ক্রস আর অবশ্যই না, টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এটা অবশ্যই রাইট। এটা যদি এল হইতো তাহলে রাইট হইতো, তাহলে এটাও রাইট না। এল ইজ ইকুয়াল হচ্ছে আর ক্রস পি, কিন্তু এখানে টর্ক টাউ ইজ ইকুয়াল অবশ্যই না। টর্কের মাত্রা এই যে টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে আর এবং এফ এর যেহেতু সেম, টর্ক টাউ ইজ ইকুয়াল যেহেতু হচ্ছে আর ক্রস এফ, এইভাবে একটু হিসাব করো। আর এর জন্য আসবে এল, এফ এর মধ্যে আছে এম এ, তাহলে এম এ এল টি ইনভার্স 2, তাহলে দাঁড়ালো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, তাহলে টর্কের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এই যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার যেহেতু বলছে, তাহলে এটা অবশ্যই টর্কের সমান। টর্কের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এখন একটু আগে যেটা দেখতেছিলাম, কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে বলের ভ্রামক, শোনো, বলের ভ্রামক মানেই টর্ক, বলের ভ্রামক মানেই টর্ক। টর্কের আরেকটা নাম হচ্ছে বলের ভ্রামক। টর্কের মাত্রা কোনটি? এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। একটু খেয়াল করে দেখো, একই জিনিস বারবার রিপিট করতেছে। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, অবশ্যই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক। এই যে বলের ভ্রামক আর দ্বন্দ্বের ভ্রামক আর টর্ক এগুলো সেম জিনিস, একটু মনে রেখো প্লিজ। টর্ক অথবা বলা হবে বলের ভ্রামক, এই যে বলের ভ্রামক, টর্ক, দ্বন্দ্বের ভ্রামক এগুলো সেম জিনিস। নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? পরীক্ষায় 9 একটু ভালোভাবে দেখো প্লিজ, পরীক্ষায় 9 কিন্তু দেখা যায় না। নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? এল ইজ ইকুয়াল আর ক্রস পি, এটা সঠিক। এল ইজ ইকুয়াল আর ক্রস এফ, এটা অবশ্যই সঠিক না, তার মানে এটাই আমাদের আনসার। এটাও রাইট, এটাও রাইট। এই যে দেখো, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বলের সমান, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। ডিজিটি অফ 9 বলছে, হ্যাঁ এটা তো সঠিক নয়, এটা হওয়ার উচিত ছিল টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে ডিডিটি অফ এল, নাকি আমি ভুল বুঝতেছি? কৌণিক ভরবেগের পরিবর্তন টর্কের সমান না, এটা তো রাইট। তাহলে এখানে এই দুইটা রাইট না, এটাও রাইট না, এটাও রাইট না। আচ্ছা, ওকে। পরবর্তী প্রশ্নে বলা আছে 2 কেজি বরের একটি চাকার ব্যাস দেওয়া আছে, এতে কৌণিক সৃষ্টি করা হলে টর্ক কত? টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে, যেহেতু কৌণিক ত্বরণ দেওয়া আছে, টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে আই ইন্টু আলফা। তাহলে এম দেওয়া আছে, এখান থেকে ব্যাস থেকে আর নিতে পারবো আর, যেহেতু চাকা বলছে ফার্স্টে তার আইটা বের করে নিতে হবে। আই সমান হচ্ছে এম আর স্কোয়ার বাই 2, তাহলে এম আর স্কোয়ার বাই 2 থেকে পাবো আই, আর এখানে তার আলফা দেওয়া আছে, টর্ক মান হচ্ছে জাস্ট আই ইন্টু আলফা। তোমরা প্লিজ ক্যালকুলেটার চেপে মানটা বের করে নিও। পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি বৈদ্যুতিক পাখার ভর দেওয়া আছে এত কেজি, তাহলে এটা তার এম এর মান, কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ, এটা চক্রগতির ব্যাসার্ধ মানে ডিরেক্ট কে, এত রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক ত্বরণ মান হচ্ছে আলফা, কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? ফাইনাল উদ্দেশ্য হচ্ছে টর্ক টাও বের করা। টর্ক টাও ইকুয়াল হচ্ছে আই ইন্টু আলফা। এখন পাখা যেহেতু বলতেছে আই সমান এম কে স্কোয়ার, এই যে চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া আছে, তাহলে এম হচ্ছে 10, কে হচ্ছে 2 স্কোয়ার দিয়ে বোঝা যাচ্ছে আই এর মান পাইলাম 40। এখন যদি টর্ক টাও বের করতে হয়, তাহলে আয়ের মান হচ্ছে 40 আর আলফার মান হচ্ছে 3, 3 4 12, একটা শূন্য, তাহলে 120 নিউটন মিটার। এই যে আনসার হচ্ছে 120 নিউটন মিটার। আশা করি এতটুকু সবাই বুঝছো। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন 113 নম্বর। একটি বৈদ্যুতিক পাখার ভর দেওয়া আছে, মানে তার এম দেওয়া হয়ে গেছে, এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, পাখাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কি পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে? মানে আমাদের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে টর্ক টাও বের করা। আমরা জানতাম টর্ক টাও ইজ ইকুয়াল হচ্ছে আই ইন্টু আলফা। তো আই বের করার জন্য একটু খেয়াল করে দেখো, এম এবং চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া হয়ে গেছে, তাহলে যেহেতু এম এবং কে দেওয়া হয়ে গেছে এবং সাথে তার আলফাটাও দেওয়া আছে, কৌণিক ত্বরণ যেটা, তো আমরা জানি আই সমান হচ্ছে এম কে স্কোয়ার। যে কোন আকৃতির বস্তুর ক্ষেত্রে যেহেতু চক্রগতির ব্যাসার্ধ দেওয়া হয়ে গেছে, তাহলে আই সমান এম কে স্কোয়ার। তাহলে এম এর মান হচ্ছে 10, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 2 স্কোয়ার করে দিলে হচ্ছে 40 ইন্টু 40 ইন্টু আলফা যেহেতু দেওয়া হয়ে গেছে 3, তাহলে জাস্ট আনসার আসবে 120
নিউটন মিটার। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি চাকার বর দেওয়া আছে কোনো চক্রগতির ব্যাসার্ধ সেম, চাকাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড কত প্রয়োগ করতে হবে সেম। আমি আর এটা করে দিচ্ছি না, আমরা জানতাম টর্ক টাউ ইকুয়াল হচ্ছে আই আলফা, যেখানে আইটা বের করে নিতে হবে এম কে স্কয়ার ইকুয়েশন দিয়ে, যেখানে অবশ্যই কে বা এইগুলো অবশ্যই সেন্টিমিটার, তাহলে এটা মিটারে নিতেই হবে। যেখানে চক্রগতির ব্যাসার্ধ এটা মিটারে দেওয়া আছে, অবশ্যই এটা আমাদেরকে সেন্টিমিটার দেওয়া আছে, এটা অবশ্যই মিটারে নিতে হবে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি চাকার বর ও ব্যাসার্ধ যথাক্রমে এত মিটার, চাকাটিতে এত সেম প্রশ্ন, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু একটা চাকা বলছে এবং তার ব্যাসার্ধ বলে দিছে, সো এখানে কিন্তু অবশ্যই কি বলে দিছে না, মানে আমাদেরকে যেটা করতে হবে যে ফার্স্টে আই বের করে নিতে হবে। আমরা জানতাম আই বের করার ইকুয়েশন হচ্ছে চাকা যেহেতু বলছে শুধু ব্যাসার্ধ যদি বলা হয় তাহলে অবশ্যই আমাদেরকে এম আর স্কোয়ার বাই 2 দিয়ে তার আই বের করে নিতে হবে, এবং তার আমরা জানতাম আই সমান হচ্ছে ফাইনালি টর্ক টাউ ইকুয়াল হচ্ছে আই ইন্টু আলফা। একটু ক্যালকুলেট করে চেপে দেখো আনসার কোনটা আসে। এখানে বলা আছে যে টর্ক টাউ এবং জড়তা ভ্রামক আই এবং কৌণিক ত্বরণ আলফার মধ্যে সম্পর্ক কোনটি। আমরা মাত্র যে ইকুয়েশনটা লিখতেছিলাম যে টর্ক মানে টাউ আই এবং আলফা তিনজনের মধ্যে যে সম্পর্ক, আমরা জানতাম টর্ক টাউ ইকুয়াল হচ্ছে আই ইন্টু আলফা। পরবর্তী প্রশ্নতে বলা আছে টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল বা বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক। টর্কের অনেকগুলো নাম, কী বলে আবার বলি? টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক। এই টর্কটা আসলে ঘূর্ণন বল হিসেবে কাজ করে। আমাদেরকে রৈখিকের ক্ষেত্রে যে বস্তুটারে একটা বস্তুর মধ্যে ধরে নাও কী বলে চলতে যে সাহায্য করে, চলার জন্য যে ফোর্স করে, বা এভাবে বলা উচিত হবে না, মানে যে বস্তুটা যা একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, তাহলে যার জন্য বস্তুটা গতিশীল এটা হচ্ছে বল, আর যার জন্য এটা আসলে ঘোরার চেষ্টা করে বা যা ঘোরাতে সাহায্য করে এটা হচ্ছে টর্ক। এভাবে একটু মনে রেখো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোন ধরনের গতির ক্ষেত্রে বল সরণের দিকে বস্তুর সরণের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি? কোন ধরনের সরণ? অবশ্যই একমাত্রিক গতির ক্ষেত্রে। একমাত্রিক গতির ক্ষেত্রে বল সরণের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। বুঝতে পারতেছো, আমরা যেদিকে বল প্রয়োগ করবো যদি এইদিকেই বস্তুটা সরণ হতে হয় তাহলে তো এটা বল সরণের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি, এবং এটা অবশ্যই একমাত্রিক। যদি বল এবং সরণের মধ্যবর্তী একটা কোণ থাকে তাহলে আর যাই হোক এটা আর একমাত্রিক থাকবে না, এটা হয়তো দ্বিমাত্রিক হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্নটা আবার দেখো, কোন ধরনের গতির ক্ষেত্রে বল সরণের দিকের সরণের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি? আনসার হবে একমাত্রিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর উপর বাহ্যিক নিট টর্ক শূন্য হলে ধ্রুবতাকে কোনটি? আচ্ছা, সহজ কথায় টাউ বা টর্কের মান 0 লিখতে বলতেছে। আমরা জানতাম টর্ক যদি 0 হয় তাহলে এল কনস্ট্যান্ট। সিমিলারলি আমরা জানতাম এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার পি কনস্ট্যান্ট। এটা হচ্ছে কৌণিকের জন্য, এই পার্টটুকু কৌণিকের জন্য, আর এটা হচ্ছে রৈখিকের জন্য। বাহ্যিক বল প্রয়োগ করা না হলে রৈখিক ভরবেগ কনস্ট্যান্ট থাকে, আর টর্ক প্রয়োগ না করা হলে এল মানে কৌণিক ভরবেগ ধ্রুবতা থাকে। তাহলে এটার আনসার হবে টর্ক শূন্য হলে ধ্রুবতাকে কোনটি? টর্ক শূন্য হলে ধ্রুবতাকে কৌণিক ভরবেগ এল। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্ন বলা আছে নিচের কোনটি ধ্রুবক হলে কোনো কোণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে? এই সেম প্রশ্নটা, মানে টর্ক যদি শূন্য হতে হয় তাহলে ধ্রুবক হতে হবে কোনটা? কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল। পরবর্তী প্রশ্নতে বলা আছে নিচের কোনটি সঠিক? কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হয়? অবশ্যই কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অবশ্যই শূন্য হবে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অসীম, এটা অবশ্যই না। গতি বৃদ্ধির সাথে সাথে ব্যাঙ্কিং কোণ ধ্রুব থাকে? অবশ্যই না। ঘর্ষণ বল সর্বদা ধনাত্মক? অবশ্যই না। ঘর্ষণ বল সর্বদা ঋণাত্মক। তার আনসার হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অবশ্যই শূন্য হয়, কারণ কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে তার বল এবং সরণের মধ্যবর্তী কোণ অলওয়েজ 90 ডিগ্রি থাকে, এই জন্য তাদের দ্বারা কৃতকাজটা অবশ্যই শূন্য হয়। আমাদের এর পরবর্তী প্রশ্ন 122 নম্বরে বলা আছে কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কোনটি? আমরা জানি কেন্দ্রমুখী বল এফ বের করার যে তিনটে ইকুয়েশন আছে, একটা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর, একটা হচ্ছে এম আর ওমেগা স্কোয়ার, আর একটা হচ্ছে এম ভি ইন্টু হচ্ছে ওমেগা। তাহলে সঠিক যেহেতু জানতে চাচ্ছে, দেখো কোনটা মিলে যায়, এম আর ওমেগা স্কোয়ার, এই যে 2 নাম্বারটা মিলে যায়, আর বাকিগুলো একটু এদিক ওদিক করে ভুল দিয়ে দিছে। তিনটা ইকুয়েশন একটু মুখস্থ রেখো প্লিজ। পরবর্তী প্রশ্ন বলা আছে 5 কেজি ভরের একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে চিত্র অনুযায়ী ঘুরছে, কেন্দ্রমুখী বলের দিক কোন দিকে হবে? কেন্দ্রমুখী বলের দিকটা কোনটা হবে? তো এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বস্তুটা যে অবস্থানে থাকবে কেন্দ্রমুখী বল এখান থেকে সোজা কেন্দ্রের দিকে হবে। তাহলে এটা আর দিক যদি জানতে চাওয়া হয় তাহলে দক্ষিণ থেকে এই পজিশনে যখন থাকবে তখন এটার ডিরেকশন হবে সোজা কেন্দ্রের দিকে। এই যে বলে দিচ্ছে কেন্দ্রমুখী বলে ডিরেকশন কোন দিকে, তাহলে দক্ষিণ থেকে উত্তরের দিকে, তাহলে সহজ কথায় উত্তরের দিকে। যদিও আমাদের প্রশ্নটা আরেকটু ক্লিয়ারলি বলা উচিত ছিল যে শুধু উত্তর দিকে না হয়ে এই পজিশন থেকে, মানে কার থেকে কার দিকে, তাই আনসারটা হওয়া উচিত ছিল দক্ষিণ থেকে উত্তরের দিকে। যেহেতু ও এখন দক্ষিণেই আছে তাহলে এখান থেকে কেন্দ্রটা যেদিকে থাকবে কেন্দ্রমুখী বলটা ঠিক এদিকেই ক্রিয়া করবে। আশা করি বুঝতে পারছো।
আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অবশ্যই শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, একটু আগে যেটা বলছিলাম। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হওয়ার রিজন হচ্ছে প্রতি মুহূর্তে তার বল এবং সরণের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, বলা আছে একটি বালতিতে কিছু পরিমাণ পানি দিয়ে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। ঘূর্ণনের কৌণিক গতি কম হলে বালতির পানি বাইরে কৌণিক গতি কেমন হলে, মেবি এটা কম না, কেমন হলে বালতির পানি বাইরে বের হবে না। আচ্ছা, তো আমরা জানতাম যে তার কি বলে, বালতি উপর হওয়া সত্ত্বেও পানি পড়বে না তখনই যদি তার ওজন যেটা এবং তার কেন্দ্র বিমুখী বল যেটা mv²/r, তারা দুজন যখন সমান হবে তখনই আর আসলে বালতিটা উপর হওয়া সত্ত্বেও পানি পড়বে না। কারণ বালতিটা উপর হওয়ার সময় পানিটা পড়ে যায় ওজনের জন্য, আর পড়তে চায় না হচ্ছে mv²/r মানে কেন্দ্র বিমুখী বলের জন্য। তো এখান থেকে আমাদের যেহেতু কৌণিক গতি জানতে চাচ্ছে, আমরা মনে হয় m আর ω² এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে হচ্ছে mg, কৌণিক গতিতে মানে হচ্ছে ওমেগা। যদি রৈখিক বেগ জানতে চাচ্ছ তাহলে ভি বের করতাম। তাহলে এটাও কেন্দ্রবিমুখী বল, আর এম যেটা হচ্ছে ওজন, যেটা কেন্দ্রমুখী বলের যোগান দেবে। এই অবস্থায় তার এম আর এম যদি চলে যায় তাহলে ω² সমান হয়ে যাবে g/r। তাহলে শুধু যদি কৌণিক বেগ ওমেগা বের করতে বলা হয় তাহলে ρ/g/r। তাহলে আনসার হবে g/r। এই যে ρ/g/r, 2 নাম্বারটা। আমি আবার বলি, যদি এখানে রৈখিক বেগ জানতে চাইতো, এখানে যদি কৌণিক গতি জানতে না চাই, যে রৈখিক গতি কেমন হলে বালতির পানি বাইরে পড়বে না, তখন আমরা আসলে এই ইকুয়েশনটা নিয়ে কাজ করতাম। তখন মেবি ρ/rg আসতো। এই যে এম আর এম চলে গেলে আর v² সমান rg, তাহলে v সমান আসতো শুধু ρ/rg। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝছো। তাহলে কৌণিক গতি জানতে চাওয়া এটা আসবে ρ/rg, আর নাহলে ρ/g/r। আর যদি রৈখিক বেগ জানতে চাচ্ছ তাহলে শুধু ρ/rg। আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে 0.1 কেজি বড়ের একটি পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার করে ঘুরলে সুতার টান হতো। মনে রাখবে, প্রতি মিনিটে এতবার করে ঘোরানো হচ্ছে। ইট মিনস এখানে ওমেগা বের করতে বলতেছে, বা আমরা কৌণিক বেগ বের করার জন্য এই ইনফরমেশনটুকু দিয়ে দেয়। তাহলে সুতার টান বের করতে হলে আমাদের ফার্স্টে ওমেগা বের করে নিতে হবে। ওমেগা ইজিক্যাল হচ্ছে 2πn/t। তাহলে এখানে 2πn এর মান 90 বার বলছে, 2π যেহেতু 90 বার বলতেছে, বাই টি এর মান হচ্ছে প্রতি মিনিটে মানে হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা কিসের মান পেয়ে গেলাম? ওমেগার মান পেয়ে গেলাম। এখন আমরা জানতাম সুতার টান বা কেন্দ্র বিমুখী বলের পরিমাণটা হচ্ছে m আর ω², m আর ω²। তাহলে যদি কেন্দ্র বিমুখী বল F সমান m আর ω² হয়, এখানে m এর মান কত বলে দিছে? 0.1। আর কত মিটার রশি দিয়ে পাচ্ছে? 0.5 মিটার রশি দিয়ে পাচ্ছে। আর এখানে হচ্ছে ω² এর মানটা বসাই দিলে যা আসে তাই। আমরা একটু ওমেগার মানটা বের করে নিই। 90 দিয়ে যদি 30 দিয়ে যদি কাটি 3, এটা আসবে 2, 2 আর 2 কেটে গেলে 3π। তাহলে ওমেগার মান আসবে 3π। তাহলে এখানে আসলো 3π ইন্টু স্কোয়ার 0.1 ইন্টু 0.5 ইন্টু হবে 3.1416 ইন্টু 3 স্কোয়ার। তাহলে আনসার আসবে 4.44। এই যে 4.44 নিউটন। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধের একটি সমতল বৃত্তাকার পথে 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গাড়িটির বল যদি এত হয় তাহলে ঘর্ষণ বল কত? তার ব্যাগ দেওয়া আছে, ঘর্ষণ বলের পরিমাণটা জানতে যাচ্ছে। তো আমাদের হিসাব অনুযায়ী ঘর্ষণ বলের যে পরিমাণটা আমরা জানতাম 10θ ইকুয়াল হচ্ছে v²/rg, যেখানে 10θ আসলে মিউ হিসেবে কাজ করবে। তাহলে মিউ ইকুয়াল হচ্ছে r ইন্টু জি। এখন যদি উভয় পাশে আমরা একটা m গুণ করে দিই, তাহলে m ইন্টু মিউ যেটা, বা mg গুণ করে দিই, তাহলে mg ইন্টু মিউ যেটা, এটি হচ্ছে আসলে ঘর্ষণ বল। তাহলে এটা যদি বের করতে বলা হয় তাহলে এই পাশে একটা mg গুণ করতে হবে। তাহলে mg ইন্টু v² হচ্ছে r ইন্টু জি। এটা যদি ক্যান্সেল করে দিই তাহলে সহজ কথায় mv²/r। তাহলে এই যে ঘর্ষণ বল বা মানে এই যে এফটা mg ইন্টু মিউ, এই যে mg ইন্টু মিউ, এই পুরো জায়গাটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল mv²/r এর সমান। তাহলে সহজ কথা আমাদেরকে জাস্ট mv²/r বের করতে বলতেছে। তো mv²/r যদি বের করতে যাই আমরা, m এর মান বলা আছে 1100 ইন্টু v কত বেগে যাচ্ছে? 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই যে তাহলে v এর মান হচ্ছে 40 স্কোয়ার বাই হচ্ছে নিচে হচ্ছে r বলা আছে 400। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর চাপি, 40 স্কোয়ার ইন্টু 1100 ডিভাইডেড বাই 400,
তাহলে আনসার আসবে 4400। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় কোনটির সাপেক্ষে? অবশ্যই ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় আনুভূমিক দিকের সাপেক্ষে। এই যে আনুভূমিকের সাথেই ব্যাংকিং কোণটা হিসাব করা হয়। তো ধরে নিচ্ছি আবার দেখো, এই যে রাস্তাটা সমতল থাকার কথা, দেন রাস্তাটার একটু উপর করে দেওয়া হয়, তখন এই যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে এটার বলা হয় ব্যাংকিং কোণ। তাহলে ব্যাংকিং কোণ অবশ্যই আনুভূমিকের সাথে হিসাব করতে হয়। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? কথাটা আবার খেয়াল করো, নির্ভরশীল নয়। বস্তুর বেগ, হ্যাঁ বেগের উপর তো অবশ্যই নির্ভর করে। বস্তুর ভর না, বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষজ ত্বরণের উপর অবশ্যই নির্ভর করে, রাস্তার ব্যাসার্ধের উপর অবশ্যই নির্ভর করে। তাহলে এইসবের উপর নির্ভর করে, তাহলে আমাদের জানতে চাচ্ছে নির্ভরশীল নয় যেহেতু, তাহলে আমাদের আনসার হবে বস্তুর ভর। অবশ্যই ব্যাংকিং কোণ যে চলতেছে তার ভরের উপর নির্ভর করে না, কারণ ব্যাংকিং কোণের যে ইকুয়েশনগুলো আছে, যে টেন টিটেজগুলো হচ্ছে v² / rg। এখানে খেয়াল করবা যে গাড়িটা বা যে বস্তুটা ঘুরতেছে তার ভর কিন্তু অনুপস্থিত। এই কথার অর্থ হচ্ছে যে ঘুরতেছে তার ভরের উপর অবশ্যই ব্যাংকিং কোণ নির্ভর করে না, বরং অভিকর্ষজ ত্বরণ, ব্যাসার্ধ, বেগ এসবের উপর অবশ্যই নির্ভর করে। পরবর্তী প্রশ্নটা আছে একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কোনটি? অবশ্যই নিরাপদে তখনই মোড় নিতে পারবে যখন তার ব্যাগটা রোড ওভার মিউ আরজির চেয়ে কম হয়, মানে আনসার হবে প্রথমটা। আচ্ছা, এটা কীভাবে আসছে একটু বলে দিই। আমাদের একটু আগে দেখতেছিলাম যে টেন টিটেজগুলো হচ্ছে v² হচ্ছে rg। এই টেন টিটাটাই হচ্ছে আসলে মিউ, তাহলে মিউ = হবে v² হচ্ছে rg। তাহলে এটা পাবো v² সমান হচ্ছে মিউ r × g, এমন হওয়া উচিত। তাহলে এতটুকু পর্যন্ত ইটস ওকে, অনিরাপদে মোড় নিতে পারবে, কিন্তু আমরা চাই যেন তার ব্যাগটা এই মিউ আরজির চেয়ে কম হয়, বেগের বর্গ যেটা মিউ আরজির চেয়ে কম হয় অথবা সমান হয়। ব্যাগটা তার চেয়ে বেশি হলেই অসুবিধা। ব্যাগটা এই কন্ডিশনের যদি এমন হয় v² মিউ আরজির চেয়ে বেশি হয়ে যায়, তখন আসলে দুর্ঘটনা ঘটবে। তাহলে এটা অবশ্যই হওয়া যাবে না। তাহলে সমান হলেও ইটস ওকে, কম হলে ভালো। তাহলে এখন যদি শুধু v বের করতে হয় তাহলে আসবে রোড ওভার মিউ r × g। একটু মনে রাখি আমরা প্লিজ। তাহলে ব্যাগ v হবে রোড ওভার মিউ আরজির সমান অথবা তার চেয়ে ছোটো। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে বলা আছে একজন সাইকেল আরোহী 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে গেলে উল্লম্ব তলের সাথে কত কোণে আনত থাকতে হবে? আচ্ছা, সহজ কথা, ব্যাংকিং কোণ বের করতে বলতেছে। তো কত কোণে আনত থাকতে হবে? তো আমরা জানতাম টেন টিটেজগুলো হচ্ছে v² হচ্ছে rg। তো এখানে সব দেয়া আছে, বেগের মান 5², r এর মান হচ্ছে 500 ইন্টু g এর মান তো 9.8 জানি। তাহলে একটু ক্যালকুলেটর যদি চাপি, 5² / 500 ইন্টু 9.8, 10 ইনভার্স আর্মস যদি চাপি তাহলে আনসার আসবে 0.29। হ্যাঁ, 0.29 ডিগ্রি। এই যে 0.29 ডিগ্রি কোণে আনত থাকতে হবে। সেম প্রশ্ন, 100 মিটার ব্যাসার্ধের রাস্তার সাথে এত মিটার বেগে সাইকেল চালাতে হলে আরোহীকে উল্লম্ব তলের সাথে কত কোণে নত থাকতে হবে? আচ্ছা, উল্লম্ব তলের সাথে কত কোণে নত থাকতে হবে এটা যদি বের করতে বলা হয়, ঠিক আগের মতোই, আমি আর করতেছি না, প্লিজ এটা বের করে নিও। টেন টিটেজগুলো হচ্ছে v² হচ্ছে rg। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। আচ্ছা, ধরো একটা প্রশ্ন আমি একটু দেখে আসি। না, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে সংরক্ষণশীল থাকে? আচ্ছা, যে কোনো সংঘর্ষ মানে বোঝানো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো নিচের কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে সংরক্ষিত হয়? আচ্ছা, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুই ধরনের কি আছে, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুই ধরনের সংঘর্ষ আসে। তো আমরা জানতাম যে তার যে মোট শক্তি যেটা, এটা কিন্তু অবশ্যই সংরক্ষণশীল থাকবে সবসময়। যদিও স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষণশীল থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে কিন্তু গতিশক্তি সংরক্ষণশীল থাকে না। কিন্তু এখানের প্রশ্নটা জানতে যাচ্ছে কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে সংরক্ষণশীল থাকে? যে কোনো সংঘর্ষ বলতে বোঝানো হচ্ছে স্থিতিস্থাপক এবং অথবা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক হোক অথবা অস্থিতিস্থাপক হোক, তার যে মোট শক্তি এটা কিন্তু অবশ্যই সংরক্ষণশীল থাকবেই। আচ্ছা, অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা এখানে একদম ক্লিয়ারলি বলা আছে যে অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা সংরক্ষণশীল থাকে। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা সংরক্ষণশীল থাকে এটা যদি বের করতে হয় তাহলে এটা হচ্ছে শুধু ভরবেগ। একটু মনে রাখবা যে স্থিতিস্থাপক যদি বলতো তাহলে এখানে দুইটা জিনিস সংরক্ষণশীল থাকতো, এটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে ভরবেগ, দুজন সংরক্ষণশীল থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধু ভরবেগ সংরক্ষণশীল থাকে, গতিশক্তি সংরক্ষণশীল থাকে না। তো যেহেতু জানতে যাচ্ছে যে অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা সংরক্ষণশীল হয়, তাহলে আনসার আসবে ভরবেগ। পরের প্রশ্নটা দেখো, বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? আমরা জানি বল এবং সময়, মানে বলের ক্রিয়াকাল মানেই তো সময়, এটার বলা হয় বলের ঘাত।
বলের ঘাত। এবং আমি একটু বলে রাখি যে এই যে বলের ঘাত এটা কিন্তু ডিরেক্ট ভরবেগের পরিবর্তনের সমান। এই ওয়ার্ডটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যে বল এবং সময়, এটা বলা হয় বলের ঘাত কিন্তু ডিরেক্ট ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের সমান না, ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমাদের এটা আসবে কি, বল এবং ভরবেগ এটা বলের ঘাতের সমান। আচ্ছা, বলের ঘাত দ্বারা বোঝায় এই যে একটু আগে যেটা বলতেছিলাম রৈখিক ভরবেগের পরিবর্তন। আমি আর এটা নিয়ে বলতে চাচ্ছি না। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? অবশ্যই রৈখিক ভরবেগের পরিবর্তনের সাংখ্যিক মান সমান। ডিরেক্ট বলে রাখতেছি আবার যে বলের ঘাত মানেই হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন। বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়? বলের ঘাত। সেম প্রশ্নটা রিপিট হচ্ছে। তো এগুলো হচ্ছে বলের ঘাতের একক কোনটি? বলের ঘাতের একক হচ্ছে এই যে ভরবেগের একক সেম, বলের ঘাত আর ভরবেগের একক সেম। বলের ঘাতের একক কি? বলের ঘাত যেহেতু বল ইন্টু সময়, তাহলে এই আনসার আসবে নিউটন সেকেন্ড। এই যে 3 নাম্বারটা নিউটন সেকেন্ড। বলের ঘাতের মাত্রা কোনটি? এই যে বলের ঘাত মানে বল ইন্টু সময় যেহেতু, তাহলে বলের জন্য কি আসবে? ml/t ইনভার্স 2, সাথে আরেকটা টি, আর সাথে আরেকটা টি আসবে যেহেতু টাইমের জন্য টি। তাহলে দাঁড়াইলো তাহলে ml/t ইনভার্স 1। এই যে ml/t ইনভার্স 1, তাহলে আনসারটা কি? ml/t ইনভার্স 1। যারা বুঝছো না তারা আবার শোনো, বল ইন্টু সময়, তাহলে বল মানে কি? ma, তাহলে এই যে ml/t ইনভার্স 2 এটা হচ্ছে বল, সাথে আরেকটা টাইম, তাহলে ml/t ইনভার্স 1। এই যে ml/t ইনভার্স 1 প্রথমটা আনসার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা আছে বলের ঘাতের একক ও নিম্নের কোন রাশিটির একক কি? এই যে বলের ঘাত এবং ভরবেগ অবশ্যই সেম জিনিস। যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বস্তুটি গতি জড়তার কারণে স্পর্শক বরাবর ছুটে যাবে। হ্যাঁ, অবশ্যই ছুটে যাবে। ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে। হ্যাঁ, অবশ্যই বেগের দিক বরাবর ছুটে যাবে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে চলে যাবে। অবশ্যই না। আচ্ছা, এখানে বলতেছে যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয়। আচ্ছা, আমরা জানি আমরা যখন কোনো একটা বস্তুকে ঘুরাই তখন এখানে দুইটা বল ক্রিয়ারত থাকে। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো এখানে বলা আছে যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে, ইট মিনস তারা বোঝানো হচ্ছে কেন্দ্র মুখী বলটা। এটা যদি না থাকে তাহলে দেখা যাবে যে হঠাৎ করে যে পথে ঘুরতেছিল এই যে জায়গায় থাকবে এটার স্পর্শক বরাবর ছিটকে বাইরে চলে যাবে। তার অবশ্যই স্পর্শক বরাবর যাবে ওই মুহূর্তে বেগের দিকে। এখন এই যে স্পর্শক তো অনেক পয়েন্টেই অঙ্কন করা যায়, তাহলে ও কোন পথটা বেছে নেবে? ও যে অবস্থানে থাকবে, ও যদি এই পজিশনে থাকে তাহলে এখানে যদি স্পর্শক টানি তার যে বেগের ডিরেকশন ঠিক এই বরাবর ছুটে চলে যাবে। তাহলে আনসার হবে 1 এবং 2। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক যদি শূন্য হয়ে যায়। আচ্ছা, মানে টাও যদি শূন্য করে দিই আমরা, তাহলে মনে রাখবা এল কনস্ট্যান্ট মানে হচ্ছে তার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তো এখানে বলা আছে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান শূন্য হয়। আচ্ছা, অবস্থান ভেক্টরের মান শূন্য হতে পারে, এটা রাইট অবশ্যই। বলের মান শূন্য হয়, হ্যাঁ বলের মান শূন্য হলেও টর্ক শূন্য হয়। অবস্থান ভেক্টর বলের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়, অবশ্যই না। অবস্থান ভেক্টর মানে আর এবং বল এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন টর্ক সর্বোচ্চ হয়, টর্ক ম্যাক্স হয়ে যাবে। আচ্ছা, এটা কীভাবে হলো একটু বলি। আমরা জানতাম টর্ক টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ। এটার যদি আমরা ভেক্টর ফর্মের ভাঙা লিখি, আমরা জানি আর ক্রস এফ লেখা যায় আর এফ সাইন থিটা। এখন যদি আর শূন্য হয়, প্রথম যে লাইনটা বলতেছে অবস্থান ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে টর্ক শূন্য, হ্যাঁ এটা রাইট। এফ যদি শূন্য হয়, বলের মান শূন্য হলেও টর্ক শূন্য, এটাও রাইট। আবার এই যে থিটাটা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি সাইন 90 মানে হচ্ছে 1, এটা তার ম্যাক্স ভ্যালু নির্দেশ করে, তাহলে এটা তো সর্বোচ্চ হবে, এটা অবশ্যই শূন্য হবে না। তাহলে বরং এখানে এটা বলা উচিত যে যদি কোণের মানটা 90 ডিগ্রি হয় তখন টর্ক সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে আনসার 3 নাম্বারটা না, আনসার হবে 1 এবং 2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা আছে কেন্দ্র বিমুখী বলের উদাহরণ কোনটা? বৃষ্টি ভেজা ছাতার বাইসাইকেলের চাকা থেকে পানি ছিটকে যাওয়া, হ্যাঁ এটা অবশ্যই কেন্দ্র বিমুখী বলের উদাহরণ। দেখবা বাইসাইকেল যখন চালানো হয় যদি কোনো কারণে তার মাঠঘাট না থাকে, আমরা যারা বাইসাইকেলের অংশটুকু চিনি, তখন দেখা যায় যে পানি সাইকেলের চাকার ঘূর্ণনের জন্য ছিটকে উপরের দিকে আসতে থাকে এবং পিছনের অংশটা ভিজায় দেয়। তো এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের উদাহরণ অবশ্যই। পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণয়মান কৃত্রিম উপগ্রহ, হ্যাঁ পৃথিবীকে কেন্দ্র করে যে ঘূর্ণয়মান যে বস্তুটা, এখানে অবশ্যই একটা কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে, যদিও এই ক্ষেত্রে মহাকর্ষ বল আবার একটা কেন্দ্রমুখী বলের যোগান করতেছে, তাহলে এটাও একটা কেন্দ্র বিমুখী বলের উদাহরণ। বক্রপথে দ্রুত গতিতে চলন্ত গাড়ি দুর্ঘটনা পতিত হয়, এটাও কেন্দ্র বিমুখী বলের উদাহরণ। আমরা জানি যখন গাড়ি মোড় নেয় তখন যদি এরকম মোড় নিতে হয় তখন অটোমেটিক্যালি তার কাছে একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হবে এবং যার জন্য এটা ছিটকে বাইরে চলে যেতে চাবে। এখন যদি কোনো কারণে গতিটা নিয়ন্ত্রণ করা না যায় বা রাস্তায় ব্যাঙ্কিং তৈরি করা না করা থাকে তাহলে গাড়িটা ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাহলে আনসার হবে 1, 2 এবং 3 তিনটাই।
আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্ন বলা আছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সমূহের লব্ধি শূন্য হলে, মানে সহজ কথায় সামেশন অফ এফ যদি 0 হয় তাহলে কি জানতে চাচ্ছে? বস্তুর বেগ ধ্রুব থাকে, হ্যাঁ অবশ্যই বেগ ধ্রুব থাকে, যেহেতু বল নাই তাহলে ত্বরণ থাকবে না, ত্বরণ শূন্য হয় এটা রাইট। বস্তুর ভরবেগ ধ্রুবক, অবশ্যই তিনটা রাইট। দেখো বেগ ধ্রুব থাকবে মানে তো ভরবেগ ধ্রুবক থাকবে, একটা বস্তু যেহেতু বলছে এম তো এমনিতেই কনস্ট্যান্ট, আর ত্বরণ তো শূন্য হবেই। ত্বরণ শূন্য হবে কেন? কারণ সামেশন অফ এফ ইজিক্যাল যদি 0 হয়, সামেশন অফ এফ মানে তো হচ্ছে এম এ, তাহলে 0, তাহলে অবশ্যই এ 0 হতে হবে। তাহলে একটা বস্তুর ত্বরণ 0 এটা যদি তুমি বুঝো, তাহলে বেগ ধ্রুবক এটা তো একই কথা, তাহলে বেগ ধ্রুবক যে হতা ভরবেগ ধ্রুবক তো একই হতা, তাহলে আনসার হবে 1, 2 এবং 3। আচ্ছা পরবর্তী প্রশ্নতে বলা আছে বলের ঘাত। বলের ঘাত কি? ভরবেগের পরিবর্তনের সমান। বল ও বলের ক্রিয়াকালের গুণফল, হ্যাঁ বল এবং বলের ক্রিয়াকালের গুণফল হতে বলের ঘাত। ভরবেগের পরিবর্তন সরি কি বলছি এখানে, হার কথাটা আছে, তো হার না, তাহলে এটা না অবশ্যই। বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। সরি আমি আবার বলছি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। আমি খেয়াল করে নাই হারটা, তাহলে অবশ্যই 1 নাম্বারটা না। 1 নাম্বারটা কেন না আবার বলি, বলের ঘাত ডিরেক্ট ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের হারের সমান না। আর ভরবেগের পরিবর্তনের হার যদি হইতো, তোমরা জানো কি না যে ভরবেগের পরিবর্তনের হার যেটা, এটার ডিরেক্ট বল বলা হয়, এটা হচ্ছে বলের সমান। এই যে ডিডি অফ পি, এটা আসলে এফ। ভরবেগের পরিবর্তনের হার যদি বলা হয় তাহলে এটা হচ্ছে বলের সমান, এটা বলের ঘাতের সমান না। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে টর্কের একক, কিন্তু টর্ক টাও ইজিক্যাল টু হচ্ছে কি আর এফ, তাহলে এই যে নিউটন মিটার এটা তার একটা একক, আর ডাইন সেন্টিমিটার তার সিজিএস এককে বলে ডাইন, আর মিটারে বলে সেন্টিমিটার, তাহলে 2 নম্বরটাও রাইট। আর ফুট পাউন্ডাল পদ্ধতিতে এইটারে বলা হয় ফুট পাউন্ডাল, একটু মনে রাখি আমরা, তাহলে আনসার হবে 3টাই। তাহলে টর্কের একক সিজিএস এককে ডাইন সেন্টিমিটার, এসআই এককে নিউটন মিটার, এবং ফুট পাউন্ডাল পদ্ধতিতে তো ফুট পাউন্ডাল। ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে বলের ঘাত হচ্ছে, এটা কতবার আসতেছে বলের ঘাত। বলের ক্রিয়াকালের গুণফল, হ্যাঁ অবশ্যই রাইট। ভরবেগের পরিবর্তন অবশ্যই রাইট। ভরবেগের পরিবর্তনের হার অবশ্যই না। ভরবেগের পরিবর্তনের হার বললে এটা আসলে বলের সমান, এটা ডিরেক্ট হচ্ছে ফোর্স, তাহলে আমাদের আনসার হবে 1 এবং 2। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে রাস্তার বাঁকে গাড়ি নিরাপদে সর্বোচ্চ বেগ নির্ভর করে বাঁকের ব্যাসার্ধের উপর, হ্যাঁ অবশ্যই বাঁকের ব্যাসার্ধের উপর। গাড়ির ভরের উপর অবশ্যই না, যে ঘুরতেছে তার ভরের উপর নির্ভর করে না। ব্যাংকিং কোণের উপর, হ্যাঁ অবশ্যই, তাহলে আনসার আসবে 1 এবং 3। আবার বলি এই যে tan θ ইজিক্যাল হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই rg। দেখো এখানে বাঁকের ব্যাসার্ধের উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে, ব্যাংকিং কোণের উপর নির্ভর করে, কিন্তু এখানে গাড়ির ভর মানে যে ঘুরতেছে তা কিন্তু নাই, তাহলে এটার উপর অবশ্যই নির্ভর করে না। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর উপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে, মানে সহজ কথায় টর্ক টাও ইজিক্যাল যদি 0 হয়ে যায়। দেখি কি বলছে, স্থির বস্তু স্থির থাকে। আচ্ছা এটা স্থির বস্তু স্থির থাকে না, এটা আবার কেমন কথা? টর্ক যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু, আচ্ছা টর্ক আসলে চলতে সাহায্য করে না, টর্ক আসলে ঘোরাতে সাহায্য করে। তাহলে টর্ক যদি শূন্য হয় এর মানে এই না যে বস্তুটা চলতেছে না। টর্ক শূন্য, বস্তুটা চলতে পারে, হয়তো একটা সমকৌণিক বেগে ঘুরতে পারে, তো স্থির বলা যাবে না। আচ্ছা ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে। টর্ক যদি শূন্য হয় ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে না, অবশ্যই না, ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে না, সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। আচ্ছা আমি আবার একটু প্রথম থেকে বুঝি ঘটনাটা, আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা ঝামেলা আছে, আমি আবার একটু বুঝতে যাচ্ছি। যেমন আমরা জানতাম যে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, মানে এফ যদি 0 হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে। ও আচ্ছা, তাহলে প্রথমটা রাইট, স্থির বস্তু স্থির থাকবে। সরি আমি ভাবছিলাম স্থির হয়ে যাবে কিনা। স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগ নিয়ে চলতে থাকবে যদি বল শূন্য হয়। তাহলে টর্কের ক্ষেত্রে সেম জিনিস, বলবো স্থির বস্তু স্থির থাকবে আর ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে এটা রাইট, ঘূর্ণায়ন বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে এটা রাইট। ঘূর্ণায়ন বস্তু থেমে যাবে না, ঘূর্ণায়ন বস্তুরে যদি থামানোর দরকার পড়ে তাহলে তার একটা বিপরীত দিকে একটা টর্ক প্রয়োগ করা লাগবে, যেটা হচ্ছে কৌণিক মন্দন সৃষ্টি করতে পারবে। তাহলে আনসার হবে 1 এবং 3। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হলে ঘূর্ণায়মান সর্বোচ্চ হয়, অবশ্যই না। থিটা ইজিক্যাল টু, আচ্ছা আমি বলি টাও ইজিক্যাল হচ্ছে একটু আগে দেখতেছিলাম যে r ক্রস f,
ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলটা হচ্ছে টর্ক। তাহলে আর প্লাস এফ ভেঙে আমরা কি লিখতে পারি, আর এফ সাইন টিটা। এখন এই যে টিটা দেখতে পাচ্ছি, এখানে যদি 180 বসাই তাহলে সাইন 180 তো 0 হয়ে যাবে, তাহলে এটা তো সর্বোচ্চ হওয়ার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ তো হয় 90 ডিগ্রির জন্য। টিটা গেলে 0 হলে গুণমান সর্বনিম্ন হবে, হ্যাঁ এটা অবশ্যই রাইট। এখানে দেখো 0 বসালে 0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন। আর টিটা গেল 90 ডিগ্রি হলে গুণন বল সর্বোচ্চ হবে, এটাও রাইট। তাহলে আনসার হবে 2 এবং 3। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে যেহেতু সাইন টিটা আছে, সাইন টিটার সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং এটা 90 ডিগ্রির জন্য, আর সাইন 0-তে 0 এটা সর্বনিম্ন হবে, তার মানে এই দুইটাই রাইট। বরং এটাও রাইট হইতো যদি বলতো যে 180 ডিগ্রির জন্য সর্বনিম্ন হবে, এটাও রাইট। সাইন 0-তেও 0 হয়, 180-তেও 0 হয়। আশা করি এতটুকু বুঝছো।